জি, আহ আসসালামু আলাইকুম ম্যাম। আজকে ক্লাসটা স্টার্ট করি ফেলি। আচ্ছা, প্রথমে একটু শুরু করার আগে একটু বেসিক কিছু আচ্ছা, আজকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব। টাইমিংটা মানে আগে থেকে বলে রেখেছিলাম। টাইমিংটা কখন দিয়েছিলাম আপনাদের? 4:30। আচ্ছা, তো আজকে 4:30 থেকে 6টা পর্যন্ত আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকবে। হয়তো 4:30 থেকে আমরা মাগরিবের ওয়াক্ত পর্যন্ত মানে আজান যতক্ষণ না দেয় ততক্ষণ পর্যন্ত ক্লাসটা করব। আমাদের মানে এটা আসলে এক্সট্রা, মানে আমি অ্যাডভান্স ক্লাস নিয়ে রাখছি কারণ আমি নিশ্চয়ই একটু বলেছিলাম যে আই হ্যাভ সাম প্রবলেম, সো কোনো সময় যদি আমার ক্লাস ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে আমার যাতে ক্লাসটা অ্যাডভান্স নেওয়া থাকে, ওই কারণে এটা মেইনলি নেওয়া। আর হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা মানে ম্যাথমেটিক্যাল পোর্শন কতটুকু রাখবো সেটার উপর একটা কথা ছিল যে সরি, ম্যাথমেটিক্যাল পোর্শনে একটা কথা ছিল যে আমরা ম্যাথমেটিক্যাল পোর্শন আসলে কতটুকু রাখবো। পড়াশোনা একটু ক্যালকুলেশন করে দেখেছি যে আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শন মিড টার্মের জন্য বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে ইনফ্লেশন যে পার্টটা ছিল চ্যাপ্টার 5 এর যে অংশটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা আফটার মিড স্টাডি করব, এটা একটা বিষয় থাকবে। Okay, so let's start today's class. This is officially lecture 6 for macroeconomics, fall semester 2021. And I will provide you the extra class link after this class. So in last class we started the chapter 5 from our reference book. This chapter mainly focuses on two major macroeconomic indicator. One is unemployment, another one is inflation. So as we decided earlier, that is both actually covered the mathematical portion. That's why we will study about the unemployment on the midterm and inflation on the final term examination. ইনফ্লেশনও আমরা একটা বড়, আমরা যে জিডিপির যে ম্যাথসটা দেখেছি ঠিক এরকমই একটা বড় টাইপের ম্যাথস কিন্তু ইনফ্লেশনও আছে। তো ওই কারণেই হচ্ছে গিয়ে আমি এটাকে ফাইনাল টার্মের জন্য নিয়ে যাচ্ছি। তো এটার এগেনস্টে আমরা ফাইনাল থেকে একটা চ্যাপ্টার মিডে পড়ে ফেলবো, দ্যাটস অ্যাবাউট মানি এন্ড ইটস আ ভেরি ইজি চ্যাপ্টার। মানি এন্ড ইটস ফাংশন, টাইপস অফ মানি, এগুলো নিয়ে পড়বো। এন্ড দেন আমরা জানবো যে ক্রেডিট কার্ড, এটা আজকে ক্লাসেই পড়া হবে এই কারণে একটু আলোচনা করে ফেললাম। তো ওটা নিয়ে পড়বো। সো লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে ফোকাস করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবাউট হোয়াট ইজ employment and unemployment. So we have find out when we fulfill four criteria. The first criteria is we are on the situation, that means we have the willingness and we are skilled enough to doing a job. Then we are under working age population. Then we are eagerly looking for a job for last 2 months. And the last thing is when we get a full-time, when we don't get actually a full-time job, then that situation is called unemployment. এই চারটা কন্ডিশন যখন ফুলফিল করবে তখন আমি আনএমপ্লয়মেন্ট বলবো। তো এখানে আমাদের অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ হয়েছে যে সাপোজ ম্যাডাম আমার উইলিংনেস নাই, আমি কি আনএমপ্লয়েড হব? না, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন ইউ আর নট an unemployed person in that cases. So এগুলো আমরা আসলে দেখবো যে কিভাবে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করছি বা আমাদের মেজারমেন্টের বিষয়গুলো এখানে কিভাবে আসে, আমরা এগুলাতে ফোকাস করবো। করবো বিধায় মানে এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে মানে আমি ফোকাস করা। তো দেন আমরা দেখেছিলাম যে হোয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম। এখানে আমাদের বইয়ে খুব বেসিক তিনটা প্রবলেমের কথা বলেছে যে ইট উইল ক্রিয়েট লস অফ ইনকাম, it will create loss of production, and it will create loss of human capital. সব ক্ষেত্রে আমরা আসলে এখানে বেশ কোর্স একটা সিনিয়রিটি থাকে, দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম যেমন লুজ করব আমরা, তেমনি হচ্ছে গিয়ে প্রোডাকশন লুজ করব বিকজ অফ আনএমপ্লয়মেন্ট। এন্ড আমাদের হিউম্যান ক্যাপিটাল সেটারও মানে মেইনলি এখানে ফোকাস করছে যে আমাদের এফিসিয়েন্সি যেটা ছিল সেটাও কিন্তু আমরা এখানে লুজ করতে থাকবো। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে আমাদের হিউম্যান ক্যাপিটালটাও কিন্তু লুজ করতে থাকবো, এটাও কিন্তু আমরা এখানে ফোকাস করব। তো আমি প্রথম দুইটা পয়েন্ট হয়তো ভালোভাবে বুঝাতে পেরেছি। হিউম্যান ক্যাপিটাল লুজ করার বিষয়টা আরো একটু ক্লিয়ারলি বলি। হিউম্যান ক্যাপিটাল লুজ করার বিষয়টা বলছে যে when we being unemployed for a long time, এইটার কারণে যেটা হয় যে it will create some unrest situation on our mindset, or like আপনি দেখবেন যে আপনি একটা কাজ যত বেশি করবেন ইউ আর গোয়িং টু বি গেট স্কিলড।
বাট আপনি যখন এই কাজটা করতে থাকবেন না, তখন দেখা যাবে যে মানে কাজের একটা স্পৃহা কমে যায়, বা যেটাকে আমরা বলি যে ধরেন একটা মেশিনারিজ আইটেম, আমরা ওটা দিয়ে কাজ করছি, কিন্তু মেশিনটা যদি আমরা অনেকদিন কাজ না করি, ওটাতে যেমন মরিচা ধরে, তেমনি হিউম্যান স্কিল, এটাকে যত নার্চার করব, উই উইল গেট মোর, এটাকে কি জানি বলে, স্পেশালাইজড, হ্যাঁ, বা আমাদের স্পেশালাইজেশনটা ইনক্রিজ করবে। বাট when we মানে কন্টিনিউয়াসলি when we are not going to practice that, এরকম একটা সিচুয়েশন যখন হবে, তখন যেটা হয় যে আমরা হচ্ছে গিয়ে কিন্তু আপনার স্কিলটা লুজ করতে থাকি, এরকম একটা মানে আমাদের স্কিলটা কমতে থাকে, এটাই আমাদেরকে বলছে লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল। সাপোজ ধরে নিচ্ছি যে মানে আমরা আমাদের লাস্ট ক্লাস এটা পড়ছিলাম যে আমরা ফাইন্ড আউট করেছিলাম যে আমাদের ওয়ার্কিং আওয়ারের একটা ভ্যালু আছে। ইন দ্য সেম ওয়ে আমাদের আমাদের লেজার টাইমেরও একটা ভ্যালু আছে, আমরা কতক্ষণ কাজ করছি সেটার কিন্তু একটা ভ্যালু নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমাদের ওয়ার্কিং আওয়ারে যদি ভ্যালু থাকে, আমাদের লেজার টাইমেরও যে ভ্যালুটা আছে, সেই ওয়াইজ যদি আমরা যাই, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের লেজার টাইমের যে ভ্যালুটা আমরা এখানে নিয়ে কথা বলছি, তাহলে লেজার টাইমের একটা ভ্যালু আছে। তাহলে আমি এখন আনএমপ্লয়েড যদি হয়ে যাচ্ছি, তার মানে আমি আমার কিছু ভ্যালুয়েবল টাইমে কিন্তু কাজ করতে পারছি না। তাহলে এখানে আমার কমন সেন্স কি বলে? এখানে আমার কমন সেন্স এরকম বলছে না যে আমি যে ভ্যালুয়েবল টাইমে কাজ করতে পারছি না, ইট হ্যাজ সাম ভ্যালু, এবং সেই টাইমে কাজ না করতে পারার কারণেও কিন্তু আসলে আমি বলতে পারি যে আনএমপ্লয়মেন্ট যে একটা প্রবলেম ক্রিয়েট করছে, এবং যেটাকে আরো স্পেসিফিকলি যদি আমি বলতে চাই, যে আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা ক্রিয়েট করছে, এবং সেই মানে আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা ক্রিয়েট করছে, এবং সেই প্রবলেমটার কারণে আমাদের মানে আমরা যে আমাদের যে সময় আমি একটা আউটপুট দিতে পারতাম, সেই আউটপুটটা আমি দিতে পারছি না। তো ওই যে যেমন সময়ের একটা মূল্য আছে, ওই টাইমে আমি আমার স্কিলটাকে ইউজ করতে পারছি না। তো অ্যাকচুয়ালি ইট ক্রিয়েটস দ্য লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল, যেটাকে আমরা বলতে পারি। এই প্রবলেমটা আমরা এখানে দেখতে পাই। ওকে, সো ফাইনালি এখন আমরা হচ্ছে কি একটা লেবার সার্ভে দেখবো। ইটস অ্যাকচুয়ালি বেসড অন দা ইউএস ইকোনমি, বাট এটা দিয়ে আসলে আমরা অনেকগুলো আমাদের কোশ্চেন, যেটা হচ্ছে গিয়ে উই আর ইন দ্য লেবার ফোর্স বাট উই আর নট আনএমপ্লয়েড, এই ধরনের অনেক ধরনের কোশ্চেন আমাদের মধ্যে আসে। বা লেবার ফোর্স জিনিসটা কি, পপুলেশনের কোন পার্টটা লেবার ফোর্স এর মধ্যে যায়, এরকম অনেক ধরনের কোশ্চেন আমাদের মনে যেগুলো আসছে, সেগুলো অনেকাংশে আসলে দূর হয়ে যাবে। তো সেটার জন্যই আসলে এই সার্ভেটা দেখানো। এখান থেকে কোনো প্রশ্ন করিনি, এটা জাস্ট বোঝার জন্য। তো সার্ভেটা যদি আমরা একটু ভালোভাবে নোটিস করে থাকি, দিস ইজ দা পপুলেশন লেবার ফোর্স ক্যাটাগরিজ, এরকম একটা টেবিল বলছে। তো মেইন কথা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে কি লেবার ফোর্স সার্ভে। আমরা লেবার ফোর্স এর উপর অনেক সময় একটা সার্ভে করে থাকি, একটা ইকোনমিতে কত মানুষ হচ্ছে গিয়ে এমপ্লয়েড আনএমপ্লয়েড, এরকম একটা বিষয়ের উপরে আসে। কাজগুলো তারা কিভাবে করছে, এটাই হচ্ছে মেইনলি ফ্যাক্টর এখানে। তো সেটাও সেই বেসিসে আমরা গিয়ে দেখলাম যে এটা 2005 এর উপরে করা। সো অন 2005 the total population size in US economy was 30 300 million people. That means 30 কোটি মানুষ। আমি না মিলিয়ন বিলিয়নের হিসাবটা গুলিয়ে ফেলি, তো আমার এই কোটিতে হিসাবটা করতে সুবিধা। মিলিয়ন বিলিয়নটা আমি কখনোই এক্স্যাক্টলি বুঝাতে পারি না, সরি। তো এই প্রবলেমটা আমার সবসময় হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেই ইয়াটা দেখছিলাম, সেখানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল পপুলেশন যেটাকে একটা সি গ্রিন কালার দিয়ে আমরা দেখিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর। এই কালারের একটা জামদানি শাড়ি পরলে যা জোস হবে। আচ্ছা, সরি। তো যেটা বলছিলাম, তো ফুল পপুলেশন থেকে আমরা এরকম একটা সি গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, এবং দেখাচ্ছি যে ইটস ইকুয়াল 30 ক্রো অর 300 মিলিয়ন পিপল। এখন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, মানে একদম ডিরেক্টলি দুটো ক্যাটাগরাইজ করে ফেলছি। ওয়ান ইজ ওয়ার্কিং এজ পপুলেশন, অ্যানাদার ওয়ান ইজ ইয়াং অর ইনস্টিটিউশনালাইজড। দ্যাট মিনস that 16 to 65 years old people, they are under the working age population. এই যে 30 কোটি মানুষ নিলাম, এর মধ্যে যারা 16 to 65 এর মধ্যে আছে, তাদেরকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে আনলাম, এবং এনে সেটার মধ্যে ভরে ফেললাম। বিষয়টাই হচ্ছে এরকম, এনে সেটার মধ্যে ভরে ফেললাম, এনে সেটার মধ্যে ভরে ফেলে এনে সেটার মধ্যে ভরে ফেলে তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে সেখান থেকে
আমরা দুটো ভাগে ভাগ করলাম। 16 to 65 কে আমরা হচ্ছে গিয়ে ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে নিলাম, আর বাকিগুলোকে আমরা হচ্ছে গিয়ে নিলাম ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজ। দ্যাট মিনস বিলো 16 অর অ্যাবভ 16 যারা আছেন, সরি মাই মিস্টেক, বিলো 16 মানে 16-র নিচে যারা এন্ড অ্যাবভ 65 যারা, তারা হচ্ছেন প্রথমে ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজড এর মধ্যে পড়ছে। এন্ড কিছু সেক্টরে আপনি দেখা যাবে যে আপনি ওয়ার্কিং এজ এর মধ্যে থেকে আপনি আসলে কাজ করতে পারছেন না। সে ফর এক্সাম্পল, ইফ ইউ আর ইন জেল, so whatever your age is, you can't do any kind of institutionalized job. So in that cases, you are under this portion, or you are mentally unstable. আপনার কোনো কারণে হতেই পারে আপনি কোমায় আছেন, বা আপনার মেন্টালি আপনি এমন আনস্টেবল যে আপনি কাজ করার মতো ক্ষমতা রাখেন না। সে ফর এক্সাম্পল, মাই মম ইজ ভেরি সিক। আমার মা কিন্তু এখনো ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে পড়ে, বাট আমার মা এমনই অসুস্থ যে তার এই যে মেন্টাল স্টেবিলিটি নেই কাজ করার মতো, সো তাকে কিন্তু আমি ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে নিতে পারবো না, কারণ তার তো মেন্টাল স্টেবিলিটি নাই। সো তার বয়সী অনেক মহিলা কাজ করে যাচ্ছে, কিন্তু তার তো সে স্টেবিলিটি নেই, তাকে আমি কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে আনতে পারলাম না। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে গিয়ে, তাহলে এই প্রথমে আমরা এই দুটা ভাগে ভাগ করলাম। তো ওয়ার্কিং এজ পপুলেশনটার মধ্যে ওই যে ওই রেঞ্জটা যারা একদমই সুস্থ এবং ওই যে 16 to 65 এর মধ্যে বিলং করবে, তারাই হচ্ছে গিয়ে এইটার মধ্যে পড়ছে। বাকিরা হচ্ছে গিয়ে একদম ইয়াং এন্ড যারা কোনোভাবে আমার ওয়ার্কিং এজ এর মধ্যে আসা সম্ভব না, ওই যে বললাম যে জেইলে আছে বা কোনো কারণে তারা হচ্ছেন গিয়ে আনস্টেবল। তো এরকম যখন সিচুয়েশন হবে তখন সেটাকে আমরা হচ্ছে গিয়ে আপনার নিয়ে যাচ্ছি যেটাকে বলে যে ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজড এর মধ্যে। এরপরে আসি, এই যে ওয়ার্কিং এজটাকে নিলাম, এই ওয়ার্কিং এজ পপুলেশনটাকে আমরা এখন দুটো ভাগে ভাগ করছি। ওয়ান ইজ লেবার ফোর্স, ইন লেবার ফোর্স, অ্যানাদার ওয়ান ইজ নট ইন লেবার ফোর্স। এটা কিন্তু বোঝা খুব জরুরি। অর্থাৎ কোনো কারণে আপনি যদি আপনার কাজ করার উইলিংনেস থাকে, এই যে এখন উইলিংনেস এর বিষয়টা আসবে, যে আপনার কাজ করার ইচ্ছে আছে, ইন দ্যাট কেসেস ইউ আর, সরি, আপনার কাজ করার ইচ্ছা আছে, ইন দ্যাট কেসেস ইউ আর আন্ডার লেবার ফোর্স। কাজ করার ইচ্ছা নাই, ইউ নট ইন দ্য লেবার ফোর্স। এখন আপনি বলতে পারেন, ম্যাডাম আমার কাজ করার ইচ্ছে নাই, তাহলে কি আমাকে এখানে আপনি মানে এখানে কি আমার কোনো ক্রাইম? না, ইটস নট এ ক্রাইম। আমার কাজ করার না ইচ্ছেই থাকতে পারে, এখানে আমাকে কেউ কিছু বলা মানে রাইট রাখে না। বিষয়টা হচ্ছে এরকম, এটা এবং এটা আমার সিভিল রাইটস। আমার কাজ আমি কাজ করব কি করবো, ইটস টোটালি আপ টু মি। তো তাহলে দেখি যে আমার যে পপুলেশন ছিল, which was about 30 crore, it's divided in two part. 25 crore goes to working age population, and rest of the 50 million, that means 5 crore, goes to the young and institutionalized portion. দেখতে পাচ্ছি যে ভাঙাটা কিভাবে হচ্ছে। আমাকে তো সার্ভেটাতেই দেওয়া আছে, আমরা কি এটা বুঝতে পারছি? জি ম্যাম। না, না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে না, আমার তো কাজই এখানে শেখানো। আমি এখান থেকে কিভাবে দেখছি, আমি জাস্ট হচ্ছে গিয়ে আমি একটু অ্যারো দিয়ে দেখা, আমি জাস্ট এখান থেকে নেমে দেখছি, এই যে এটুকু 250 মিলিয়ন, এই যে এখানে বলা আছে পপুলেশন ইন মিলিয়ন, এখানে হিসাবটা এখানে দেওয়া। তো 250 মিলিয়ন মানে 25 কোটি, ওইভাবে বললাম। মানে একবারে বুঝি না, আমি বললাম যে মিলিয়নের হিসাব, তাই বলে এত ছোট হিসাব তো বুঝতে পারবো না, তা তো হতে পারে না, এটুকু বুঝি। কিন্তু একদম যখন বড় বড় মিলিয়ন ট্রিলিয়নে হিসাব করে, তখন আর মানে ক্যালকুলেশন গুলো আমি এত ডিটেল বুঝি না, তখন হচ্ছে আমি ক্রোতে হিসাব করি, ক্রো। তখন আমার হিসাবটা সুবিধা হয়, কোটি টাকাতে হিসাব করি, মেইন কথা এটাই বুঝছিলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে দেন দ্য ওয়ার্কিং এজ পপুলেশন, that 25 crore or 250 million people, they are divided in two factors. One is labor force, another one is not in labor force. So the people who has the willingness to do job, আমার কাজ করার ইচ্ছা আছে, দে আর আন্ডার দ্য লেবার ফোর্স। এখন আপনি যদি বলেন ম্যাডাম আমার কাজ করার ইচ্ছে নাই, ইটস নট এ ক্রাইম। তো এক্ষেত্রে আপনাকে আমি কিন্তু ক্লেমও করতে পারবো না, এবং এটাকে যেটাকে বলা যায় যে এখান থেকে আমি কিন্তু আপনি কাজ করতে চান না, ইটস নট এ ক্রাইম, মেইন কথা এটাই। ইভেন আমি যদি আমাদের রাইটস দিয়েও দেখি, আমি রাইটস এর কথা বলছি এই কারণে বিকজ রাইট টু ওয়ার্ক এরকম একটা সিভিল রাইটস আমাদের থাকে, আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে। ইভেন এভরি country's constitution has this kind of civil rights, right to work or right to education, এরকম থাকে। According to the definition of right to work, it indicates that um,
you have what can I say, এটা অনেকটা এরকম বোঝায় যে লিগেল কোনো কাজ করার আপনাকে অধিকার দেওয়া হচ্ছে। আপনি যদি না করতে চান, ইটস টোটালি আপ টু ইউ। আপনি কাজ করবেন না, আপনি বাসায় থাকা না, মানে আপনি ধরুন কোনো কাজ করতে চান না, এখন আপনি ওই সময় কি করবেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনি বসে বসে বাসায় পেন্টিংস করবেন, না গার্ডেনিং করবেন, না সারাক্ষণ ঘুমায় থাকবেন, এটা নিয়ে কিন্তু গভর্নমেন্টের হেডেক না, যতক্ষণ পর্যন্ত না আপনি ইলিগেল কোনো কিছু করছেন। বুঝতে পারছি? তো আমি জাস্ট উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমাদের বাসায় অনেকে বাসায় মায়েরা কাজ করেন না। এটাকে তো আমরা আসলে ওই যে বলছিলাম যে আমাদের জিডিপি তেও যেমন অ্যাড করা যায় না, এবং যেহেতু এটা ইনস্টিটিউশনালাইজড কোনো ওয়ার্ক না, তো এটাকে আসলে ক্যালকুলেশন করা যায় না। এখন এখানে তো তারা ইলিগেল কোনো কাজ করছে না, আমরা কিন্তু এটাও হিসাব করেছিলাম যে তারা যে ফ্যামিলি কন্ট্রিবিউশন দিচ্ছে এটার অনেক বিশাল একটা ভ্যালু আছে। তো কিন্তু এটা আমাদের কিছু লুপ হোলস আছে, সেই কারণে আমরা হচ্ছে কি আমাদের যে মেকানিজমটা, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা ক্যালকুলেশনের যে মেকানিজম, সেখানে আমরা এটাকে আনতে পারছিলাম না। তো এই যে লেবার, আমরা যে ওয়ার্কিং এজ পপুলেশন, মানে ওনাদেরকে যে নিয়ে আসলাম, ওনাদের তো রাইট টু ওয়ার্ক, এই রাইটটা আছে, এখন তারা কাজ করবে না এটা নিয়ে কোনো সমস্যা না, মানে যে ইনস্টিটিউশনালাইজ কোনো কাজ করে এখানে গভর্নমেন্ট কোনো ফোর্স ক্রিয়েটও করতে পারে না, বিষয়টা এটা বোঝাচ্ছিল। So that 25 crore is divided in two portion. One is labor force, another one is not in labor force. So who has the willingness to do the job, they are under the labor force, and who doesn't have the willingness to do the job, they are not in the labor force. So from there we have find out that is 150 million people, that means 15 crore people for US economy in 2005. They are under the labor force, and rest of 10 crore, that means they're okay, they're mentally stable, their physical condition is okay, they even in some cases they are skilled, but they doesn't have the willingness to do the job, so they are not in the labor force. আপনি তাদেরকে আনএমপ্লয়েড বলতে পারবেন না স্যার, বিষয়টা হচ্ছে এরকম। এরপরে আসি, yes, the people who has the willingness to do the job, they are under the labor force. They are and who are under the working age population, then that labor force is divided into two portion, one is employed, another one is unemployed, মানে কেউ কাজ পাচ্ছে কেউ কাজ পাচ্ছে না। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে অলমোস্ট 130 মিলিয়ন, দ্যাট মিনস 13 কোটি মানুষ তারা জব পাচ্ছে, আর 2 কোটি মানুষ সেখানে জব পাচ্ছে না। তাহলে ইউএস ইকোনমিতে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি একটা বিগ পোর্শন, মানে 15 crore people they are missing, তারা কোনোভাবে লেবার ফোর্সেই নাই, তারা কাজই করছে না। দেখেন একটা অর্ধেক। তো এটা হওয়ার একটা রিজন আছে। আমাদের দেশে অবশ্য সার্ভেটা দেখলে এরকম হবে না, আমাদের দেশে সার্ভে রেশিওটা অনেক বেশি, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট যেটাকে আমরা বলি, এখনই আমরা করবো এই ক্যালকুলেশনটা। সো ওটা দেখবো যে বাংলাদেশের জন্য ইটস রিয়েলি হাই, বিকজ বাংলাদেশে যেটা হয় যে আমরা বাঙালিরা আমরা কাজ করতে, মানে আমাদের দেশে আসলে সোশ্যাল সিকিউরিটি বলে কোনো কিছু নাই, অর্থাৎ আমি কোনো কারণে যদি আনএমপ্লয়েড থাকি, বা মোর স্পেসিফিকলি কোনো কারণে আমার বাসায় খাবার নাই, এই ক্ষেত্রে গভর্নমেন্ট এসে আমাকে খাবার দিয়ে যাবে না, এই হেডেক আমার মাথায় আছে। বা আমি কোনো কারণে আমার আমার হচ্ছে গিয়ে আমি সাপোজ আমি হেলথ কেয়ার পাচ্ছি না, ইট ডাজন্ট মিন গভর্নমেন্ট এসে আমাকে হেলথ কেয়ার সার্ভিস দিয়ে যাবে। আচ্ছা, আজকে কি আমাদের লেকচার 6 না লেকচার 7? ম্যাম সরি ম্যাম 6 নম্বর। আজকে কি লেকচার 6? জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আগে হ্যাঁ হচ্ছে ম্যাম ক্লাস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। করেছেন। ইকো 201 আমার কাছে দুইটা অ্যাটেন্ডেন্স লিস্ট, তো আজকে একই টাইমে একই টাইমে মানে একই দিনে আমার আরেকটা ক্লাস আছে, ওটাও ইকো 201, বাট এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, মানে ক্লাস করছেন, তো ওদের ওভার লেকচার 6, বাট আপনাদের সরি ওদের লেকচার 7। আমি হঠাৎ করে দেখে চিন্তা করেছি যে আমি এত বড় মেজর মিস্টেক কিভাবে করে রাখছি, যে লেকচার 6 দিয়ে রেখেছে, এটা তো হওয়ার কথা না, ওই কারণে একটা ক্রস চেক করলাম। তো যেটা বলছিলাম যে এখন বাংলাদেশে এটা হয় কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে আমাদের সোশ্যাল সিকিউরিটি নেই, আমি কোনো কারণে হেলথ কেয়ার না পাচ্ছি, ডাজন্ট মিন গভর্নমেন্ট এসে আমাকে হেলথ কেয়ার সার্ভিস দিবে, বা আমি কোনো কারণে যদি আমার বাসায় ফুড না থাকে, গভর্নমেন্ট এসে রেশনিং সিস্টেমের মাধ্যমে ফুড দিবে না, বা এই যে এখন একটা প্যান্ডেমিক যাচ্ছে, বা আমাদের দেশে যদি ফেমিন হয়, অর্থাৎ দুর্ভিক্ষ যেটাকে বলা যায়, যে আমার হাতে টাকাই নেই খাদ্য কেনার জন্য, এরকম সিচুয়েশনও যদি আমরা পড়ি, তারপর আই এম সরি টু সে আমাদের দেশে এই ধরনের কোনো সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নাই, যেখানে কিনা আমাদের গভর্নমেন্ট এসে আমাদেরকে একটা সাপোর্ট দিবে।
তো এই কারণে আমাদের যেটা হয় যে ইনডিরেক্টলি হোক আর ডিরেক্টলি হোক আমরা এই টার্গেটটা বোধ করি টু বি ইন দ্য লেবার ফোর্স, দ্যাটস আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিওটা বেশি আসবে। তো এগুলো আসলে এখনো কিছু বুঝতেছি না, বিকজ আমরা এগুলা কিছু পড়ি নাই। জাস্ট আমি সার্ভেটা দেখে বোঝানোর চেষ্টা করছি যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা লং পোর্শন পিপল, অলমোস্ট 15 crore, দে আর নট দে আর নট ওয়ার্কিং। এই জিনিসটা বাংলাদেশের জন্য হবে না। বাংলাদেশের জন্য দেখা যাবে যে এই রেশিওটা খুবই কম। দেখা যায় যে বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল কাজই করতে চায়। এটাই বলতে চাচ্ছিলাম। এখন আপনি বলবেন যে ম্যাডাম ইউএস ইকোনমিতে কেন করতে চায় না? ইউএস ইকোনমির যদি সিস্টেমটা দেখেন, ওদের সোশ্যাল সিকিউরিটি বলে একটা একটা পলিসি থাকে, এটা কি আমরা জানি? জি মিস। এটার আন্ডারে ওরা কি কি সার্ভিস পায়, কে কি বলতে পারবেন? অনেকে ডিটেল জানতে পারেন, আমি একটু জানতেও চাচ্ছি, আমার এখানে জানার একটু ত্রুটি আছে। ওদের সোশ্যাল সিকিউরিটিটা নিয়ে কি ডিটেল কেউ জানি? কেউ জানি না? এতজন স্টুডেন্টের মধ্যে কেউ সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে আইডিয়া রাখি না? একদম ডেভেলপ কান্ট্রি কারোর কি বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে নাই? জি ম্যাম আছে ম্যাম। তাহলে তো এটা এখানে সম্পর্কে ভালো জানার কথা। ওই যে আমরা কম্পারেটিভ গভর্নমেন্টে যে পড়েছিলাম ম্যাম ওইগুলো। হ্যাঁ, অনেকটা সেরকম। জি ম্যাম, তাহলে কি ম্যাম অনেক কিছুই আছে। আচ্ছা, কেউ যতটুকু জানেন ওইটা নিয়ে দেখি কেউ কিছু বলে। সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে কি আমরা কিছু জানি কিনা? ডেভেলপ কান্ট্রি গুলো সোশ্যাল সিকিউরিটিটা কি, বা এটার আন্ডারে তারা কি কি বেনিফিটস পেয়ে থাকে? কারোর কি মানে রিলেটিভ নাই বিদেশে থাকে? জি ম্যাম আছে। কিছু কি জানেন? ম্যাম আসলে কি বলতে চান বলবো সেটা আর কি বুঝছি। আচ্ছা, সোশ্যাল সিকিউরিটিটা হচ্ছে গিয়ে ওদের দেশে দেখা যায় যে ধরেন আপনি যদি আনএমপ্লয়েড হন, ওরা একটা মান্থলি একটা যেটাকে বলা যায় ভাতা সেটা পায়। এটাকে আমরা জানি না? আপনি কোনো কারণে কাজ করছেন না, জানি ম্যাম। জি জি ম্যাম, আনএমপ্লয় এটা মানে হচ্ছে বেকারত্ব তারা ভাতা মতো দেয়। সরকার ফ্রান্সের দিক থেকেই না, দেয়া ফ্রান্সে হয়। মানে ভাতাটা দেয় ম্যাম ফ্রান্সে। ম্যাম এই আনএমপ্লয়মেন্টের যে ভাতাটা এটা তো সবাই পায় না, মানে যারা মানে স্টুডেন্ট এরা তো পায় না, জাস্ট ওখানকার বেকার। সিনিয়র সিটিজেনশিপ বা যারা ওইখানকার গ্রিন কার্ড পায় তারাই শুধু এই এক্স্যাক্টলি। আমি তো অপরচুনিটিটা কিন্তু নিতে এখানে পারে। আমি কিন্তু মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্টের কথা বলি নাই, আমি পপুলেশনের কথাই বলছি, মানে যারা অ্যাকচুয়াল নেটিভ তাদের কথাই বলছি। তো যখনই ওরা স্টুডেন্ট থেকে লেবার ফোর্সে এন্ট্রি করে, তারপরে যদি ওরা কাজ না করে কোনো সমস্যা নেই, ওরা একটা ভাতা পাবে। এবং ওদের গভর্নমেন্ট থেকে ওরা হোম পায়। হোম মানে বাড়ি। দেখবেন যে আমরা মুভিগুলো যখন দেখবো, এটা কি কখনো খেয়াল করেছেন হলিউড মুভিতে বাড়িগুলো যেগুলো দেখা যায় সেগুলো অলমোস্ট সেম ক্যাটাগরির, ওদের কমিউনিটিতে যে বাড়িগুলো দেখা যায় জি ম্যাম। এগুলা কিন্তু ওদের গভর্নমেন্ট বানিয়ে দেয়। এটা কি জানেন? হ্যাঁ, গভর্নমেন্ট কোনো একটা ভাবে ট্যাক্সেশনের আন্ডারে এনে সেটার হয়তো পেমেন্টটা নিয়ে নেয়, আর গভর্নমেন্ট এই বাড়িগুলো বানিয়ে দেয়। এবং ওই বাড়িগুলোর মানে মানে একই রকম বাড়ি হয়, যে লাইক আপনি বিল গেটস, তারপর আপনার বাড়িটা যদি গভর্নমেন্ট থেকে আপনি বাড়ি নেন তাহলে যেমন হবে, তেমনি আপনি একদম 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 আনএমপ্লয়েড বা একদম ডে লেবার, তারপর আপনার বাড়িটা একই রকম। এবং বাড়ির সাইজটা ডিপেন্ড করে হচ্ছে দ্য নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। যার ছেলে মেয়ে বেশি তাকে বড় বাসা দেওয়া হয়, মানে ওই ওয়াইজ রুম হিসাব করে বাসা দেওয়া হয়। যার ফ্যামিলি সাইজ ছোট তাকে ছোট বাসা দেওয়া হয়। ইভেন ওখানে ওল্ড যারা তাদের হচ্ছে গিয়ে আলাদা সোশ্যাল সিকিউরিটি থাকে। তারপরে হচ্ছে ওখানে হেলথ কেয়ার সার্ভিসও হচ্ছে সোশ্যাল সিকিউরিটির আন্ডার চলছে। ওখানে হেলথ কেয়ারের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে না। কারণ আপনি বলেন তাহলে গভর্নমেন্ট আসলে চলে কিভাবে? গভর্নমেন্ট যখন আমরা আর্ন করে থাকি বা যারা অ্যাকচুয়ালি আর্ন করে, তাদের আর্নিং এর একটা পোর্শন ওরা মানে এইটা ট্যাক্সটা অটো কেটে নেয়। এমন ভাবেই ট্যাক্সেশনের সিস্টেম যে সেই ক্ষেত্রে অটো কেটে নেয় এবং সেখান থেকে আসলে গভর্নমেন্ট এক্সপেন্স গুলো মিট আপ করে। এবং আমি হয়তো কম্পারেটিভ গভর্নমেন্টের ক্লাসে এটা বলতে পারি, বা এটা আমাদের রিয়েলাইজেশন, দেখবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ট্যাক্স দিতে চায় না। ওয়ান অফ দ্য রিজন কি, আমি নিজেও আমি কিন্তু ট্যাক্স পেয়ার, কিন্তু আমার ট্যাক্সটা দিতে ভালো লাগে না। আমার আমার দেখা যায় যে বছরে একটা ফুল স্যালারি, আমি বছরে যদি 12টা স্যালারি পাই, এর মধ্যে একটা ফুল স্যালারি আমার চলে যায় হচ্ছে কি ট্যাক্স দিতে। এবং আমি এটা আমি টু বি অনেস্ট একদমই পছন্দ করি না। কারণ হচ্ছে আমি এতগুলো টাকা ট্যাক্স দিচ্ছি, অথচ আমি ফাইন্ড আউট করি অ্যাজ এ সিটিজেন আমি সেই সেই ধরনের কোনো সার্ভিসই পাচ্ছি না। ফর এক্সাম্পল, আমি
যে পরিমাণ এই যে হেলথ কেয়ার সার্ভিস নিয়ে যে পরিমাণ মানে এক্সস্টেড। আর মা অসুস্থ বলে আমাকে, আমার একটা লং টাইম ধরেই অসুস্থ, কিন্তু গত 6 মাস ধরে যে পরিমাণ অসুস্থ, গত 6 মাসে আহ আল্লাহ আমাকে ধৈর্য দিক, আসলে আমি ভাবলে এখন লাগে কেমন জানি লাগে। 3 মাস আমি হসপিটালে রাত কাটিয়েছি, হসপিটালে আমার রাতে থাকতে হয়, এরকম হচ্ছে বিষয়। তো অনেক কিছু আমাকে আসলে এখানে দেখতে হচ্ছে। তো সেইখানে দেখা থেকে আমি বলছি, তখন না মনে হয় না যে আমি যে এতগুলো টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আমি আসলে পেলাম কি এটার এগেনস্টে। আমি আমি একটা সিম্পল একটা হেলথ কেয়ার সার্ভিস ঠিক মতো পাচ্ছি না, সেখানে আমাকে খুব চড়া পেমেন্ট করার পরেও এটা আমাকে মেক শিওর করতে পারবে না যে আমি প্রপার সার্ভিসটা পাবো। তাহলে সেই হেলথ কেয়ার মানে সেই সার্ভিসটা দিয়ে আসলে আমি করবোটা কি, মানে বা সেই পেমেন্টটা আমি তাহলে করবো কেন? কিন্তু ডেভেলপ কান্ট্রি গুলোতে সেটা হয় না। আপনি ডেভেলপ কান্ট্রিতে এত বেশি সোশ্যাল সিকিউরিটির আন্ডারে থাকবেন যে আপনারই মনে হবে যে ট্যাক্স পেমেন্ট করাটা ঠিক আছে। এটাই বলতে চাচ্ছিলাম। তো এটা একটা ওয়ান অফ দ্য রিজন যে কারণে ওরা কিন্তু এই যে বললাম যে লেবার ফোর্সে আসার ব্যাপারে ততটা তাগিদ বোধ করে না, কারণ ওদের যে জীবন ধারণের জন্য যে বিষয়গুলো থাকে এগুলো ম্যাক্সিমামই গভর্নমেন্ট থেকে মিট আপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বড় রিজন ছিল। ওকে, এরপরে চলে যাই হচ্ছে গিয়ে যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এটার এই মার্কেটটা বুঝালাম বিকজ হচ্ছে কি আমরা এখন লেবার মার্কেট নিয়ে কথা বলবো এবং এটা দিয়ে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো দেয়ার আর 3 ইন্ডিকেটরস ইন লেবার মার্কেট। লেবার মার্কেট বলতে বুঝেছে এই যে ওয়ার্ক ফোর্স বা যারা হু আর আন্ডার দ্য ওয়ার্কিং এজ পপুলেশন হু ওয়ান্টস টু ডু দ্য জব, এখন এমপ্লয়েড হোক আনএমপ্লয়েড হোক, এই সবাইকে নিয়ে আমরা লেবার ফোর্স বলে থাকি। অর্থাৎ বাংলাদেশে লেবার ফোর্স হবে হচ্ছে গিয়ে ধরেন 16 to 65 ইয়ার্স এর মধ্যে যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে নিয়ে আমরা লেবার ফোর্সটা ক্রিয়েট করবো, বা লেবার মার্কেটটাকে আমরা ক্রিয়েট করবো, এটাই বলতে চাচ্ছিলাম। তো লেবার মার্কেটে 3টা ইন্ডিকেটর থাকে। এই যে বলছিলাম যে আনএমপ্লয়মেন্ট ইজ এ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, এটা দিয়ে একটা দেশের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক্স বা ওভারঅল ইকোনমির একটা আইডিয়া পাওয়া যায়, তেমনি লেবার মার্কেট। আচ্ছা, বাই দা ওয়ে, আমি আপনিও কিন্তু লেবার মার্কেটের মধ্যে পড়ি, আমি অলরেডি লেবার মার্কেটে আছি, আপনারা লেবার মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য কাজ করছেন। তো দেয়ার আর 3 ইন্ডিকেটরস যেটা দিয়ে হচ্ছে আমরা লেবার মার্কেটের ইয়াটা বুঝতে পারবো। এখন আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো পেন এন্ড পেপার নিয়ে বসতে, বিকজ আমরা এখন ম্যাথস করব, ম্যাথমেটিক্যাল পোর্শনে যাব। তো এখানে হচ্ছে কি 3টা ইন্ডিকেটর দেখবো। নাম্বার 1 ইজ আনএমপ্লয়মেন্ট রেট। ইয়েস, আমরা বেকারত্বের হার বের করা দেখবো যে কিভাবে মানুষ আসলে আনএমপ্লয়েড কত পার্সেন্ট, এটা আমরা দেখবো। দেন দেখবো হচ্ছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। ইট মিনস দ্য নাম্বার অফ পিপল, the ratio of the ratio of people who are getting job from the population, that is the employment to population ratio. And the third one is labor force participation. It's very important. That means the people, the total number of people, sorry, ভুল বলছি, the total number of population who actually wants to be in labor force, that's called the labor force, that ratio. That means we are going to find out in on the percentile form. So that ratio is actually called the labor force participation rate. So there are some uniform rules, আমরা আগে সেটা বুঝবো, তারপরে দেখবো যে এটা জানতে পারলে আমাদের জন্য এই ফর্মুলা গুলো যেমন মনে রাখা কোনো ডিফিকাল্ট বিষয় না, তেমনি এই ধরনের রেশিও বা রেট বের করতে বলে যে কোনো কিছুর আমরা রেট বা রেশিও বের করতে পারবো। ফার্স্ট জিনিসটা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে if there is a term which is rate, it means the overall thing will be multiplied by 100. রেটটা বের করার কথা বললে এটাকে পার্সেন্টাইলে দেখাতে হয়, সো এটাকে আমরা তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করি। আমরা বেসিক ম্যাথ এটা শিখে আসার কথা, বা বেসিক ম্যাথ আমরা এটা করি, সেটা হচ্ছে গিয়ে রেশিও বের করে থাকি। তো রেশিও বের করার সময় দেখবেন যে রেশিও বলি বা রেট বলি সবসময় এটাকে পার্সেন্টেজে দেখানোর চেষ্টা করি, যে 100 এর মধ্যে কত পার্সেন্ট এটা হচ্ছে। এটা একটাকে প্রতীকী একটা হিসেবও বলা যেতে পারে, কিন্তু এটার মাধ্যমে আমরা এক্সাক্ট যে ইনফরমেশন যেটা সেটা একটা পোর্ট্রে পাই। এই কারণে আমরা রেট বা রেশিও যখন বের করব মনে রাখতে হবে যে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, রেট রেশিওর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যদি আমি রেট বের করি এই ক্ষেত্রে এটাকে পার্সেন্টেজ ওই সাইনটা দিতে হয় এবং এইটার ইউনিট থাকে। বাট ইফ দেয়ার ইজ রেশিও, রেশিও মিনস আমি একই ধরনের দুটো এলিমেন্টকে নিয়ে অনুপাত, মানে অনুপাতের কখনো একক হয় না, ইট ডাজন্ট হ্যাভ ইউনিট। তো এই জিনিসটা আমরা পাবো। তবে এখন আমরা যখন করব এখানে যদিও রেট রেশিও লিখেছি, এটা আসলে হবে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেট। তো এই সবগুলোতে আমরা পার্সেন্টেজ বের করি, তবে নর্মালি রিয়েল লাইফে যখন আমরা ক্যালকুলেশন করি তখন রেটের জন্য আমরা পার্সেন্টেজ আকারে এটাকে বের করে নিলেই হয়।
তো আনএমপ্লয়মেন্ট রেটটা, এরপরে আসি হচ্ছে কি ইউনিফর্ম ফর্মুলাটা কি। আমরা যেমন গ্রোথ রেট বের করার সময় একটা ফর্মুলা দেখেছিলাম যে সব সময় কোনো কিছু গ্রোথ রেট বের করতে হলে সেটা যে কোনো কিছু রিয়েল জিডিপি গ্রোথ রেটও হতে পারে, আমার এডুকেশন গ্রোথ রেটও হতে পারে। আমি বলেছিলাম যে নিউ কারেন্ট ভ্যালু থেকে ওল্ড ভ্যালুটা মাইনাস করতে হবে, বা ভুল বলছি, কারেন্ট ভ্যালুটা থেকে জাস্ট এর প্রিভিয়াস যে ভ্যালুটা আছে সেটা মাইনাস করতে হবে, ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস টার্ম, দেন ওভারঅল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। এইভাবে আমরা যে কোনো কিছু গ্রোথ রেট বের করতে পারি। সাপোজ আপনি আপনার হাইটের গ্রোথ রেট বের করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনার কারেন্ট হাইট থেকে একদম প্রিভিয়াস হাইটটা এটা জাস্ট মাইনাস করবেন, করে হচ্ছে গিয়ে ওইটাকে আবার প্রিভিয়াস হাইট দিয়ে ডিভাইডেড করবেন ওই টার্মটাকে, ওই ভ্যালুটাকে, দেন ওভারঅল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। সো আপনি আপনার হাইটের গ্রোথ রেট বের করতে পারবেন। এইভাবে আমরা অনেক কিছুরই গ্রোথ রেট বের করি। যেমন আমি আমার মাঝে মাঝে ওয়েজের গ্রোথ রেট বের করি, আমার আদৌ স্যালারি বাড়ছে কি বাড়ছে না। সো ইন দ্যাট কেস আমি ফাইন্ড আউট করে আমার গ্রোথ রেট আসলে নেগেটিভ, মানে অ্যাকচুয়ালি যে স্যালারি বাড়ছে ইনফ্লেশন রেটের সাথে যখন কম্পেয়ার করে এটা কিছুই না, উল্টা আমি ডিসেভিংসে চলে যাচ্ছি, এরকম একটা ফিলিং হয়। তো ঠিক একইভাবে এটা তো ছিল গ্রোথ রেট বের করে, যে দেখেন ওখানে আমরা রেট বের করেছিলাম, এই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার আসি, যখন আমরা কোনো কিছু রেট বের করতে যাব, এটার একটা খুব ইজি ওয়ে আছে। মনে রাখতে হবে যেই টার্মের রেট বের করব সেই রিলেটেড টার্মটাকে আমরা নিউমেরিটরে ইউজ করব, দেন ওই রিলেটেড টার্মটার যে টোটাল টার্ম হবে ওটাকে আমরা ডিনোমিনেটরে ইউজ করব, করে দেন ওভারঅল টার্ম, যেহেতু রেট, আমরা এটাকে ওভারঅল টার্মটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ কি বলতে চাইলাম, যে ধরেন আমি সাপোজ প্রান্তিকের কি বের করতে চাচ্ছি, স্টাডি রেট বের করতে চাচ্ছি ধরেন, তাহলে কি হবে, তার স্টাডি রিলেটেড যে টার্ম সেটা হচ্ছে লব যে অংশটা, অর্থাৎ ডিভাইডেশনের উপরের যে অংশটা হয় সেখানে বসবে, দেন ওইটা রিলেটেড যে টোটাল টার্ম সেটাকে আমরা ডিভাইডেশন করে ওটা হচ্ছে গিয়ে মানে ডিনোমিনেটর যেটাকে বলা যায়, যেটাকে আমরা বলি হই হর, ওখানে বসাবো, দেন ওভারঅল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। ফর এক্সাম্পল এখানে আনএমপ্লয়মেন্ট রেট বের করতে বলছে, তো আনএমপ্লয়মেন্ট রেট বের করার জন্য তাহলে আমার কি হবে, যে আনএমপ্লয়মেন্ট রেটের রিলেটেড টার্মটা কি, ডেফিনেটলি দ্য রিলেটেড টার্ম উইল বি দ্য নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। সো ওই জিনিসটাকে আমরা প্রথমে আমাদের নিউমেরিটরে অর্থাৎ লবে বসালাম। বসানোর পর কি বলেছিলাম, রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই দ্য টোটাল টার্ম। তো টোটাল টার্মটা কি হওয়া উচিত, এখন আসে আনএমপ্লয়মেন্টের টোটাল টার্মটা কি, দেখি তো আনএমপ্লয়েড কোথা থেকে আসছে, আনএমপ্লয়েড কোথা থেকে আসছে, লেবার ফোর্স থেকে আসছে না ডিরেক্টলি, নাকি ওয়ার্কিং এজ পপুলেশন থেকে আসছে, নাকি পপুলেশন? লেবার ফোর্স থেকেই তো আসছে। হ্যাঁ ঠিক, এক্স্যাক্টলি যে আগের টার্মটা হবে, মানে ও একদম রিলেটেড করে যেখান থেকে আসছে সেখানে আমরা ওখান থেকে টোটাল টার্মটা ক্যালকুলেশন করবো। তো আনএমপ্লয়েডটাকে আমি দেখছি হচ্ছে কি, সে ডিরেক্টলি আসছে হচ্ছে লেবার ফোর্স থেকে। সো আনএমপ্লয়মেন্ট রেটটা বের করার সময় যে বললাম যে নিউমেরিটরে আমরা নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড এটাকে ডিভাইডেড করবো হচ্ছে টোটাল টার্ম, সো এখানে টোটাল টার্ম হিসেবে আমার আসলে হচ্ছে লেবার ফোর্স, দেন দ্য ওভারঅল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। এভাবে আমরা হিসাব করলাম। সাপোজ এখানে ফর্মুলাটা এখনই লিখে ফেলেন তাহলে মনে থাকবে। একইভাবে আমরা চাইলে এখানে এমপ্লয়মেন্ট রেটও বের করতে পারি। আনএমপ্লয়মেন্ট রেট কি, বেকারত্বের হার। দেখেন ফর্মুলাটা মেমোরাইজও করতে হবে না, আমাদের এমনি মনে থাকবে। তো ঠিক একইভাবে যদি আমি বেকারত্বের হার যেহেতু বের করছি, তাহলে আমরা যারা কর্মক্ষম, মানে এটাকে বলা হচ্ছে মানে কর্মক্ষম মানে জনগোষ্ঠী যেটা, সেটাকে যদি মানে অর্থাৎ এমপ্লয়মেন্ট রেটটা যদি বের করতে চাই, তাহলে আমার ফর্মুলাটা কি হওয়া উচিত, একই রকম রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম দেন মাল্টিপ্লাই বাই 100। সো এমপ্লয়মেন্ট রেটও যদি বের করতে চাই, তাহলে নাম্বার অফ পিপল এমপ্লয়েড divided by the labor force, then it will be multiplied by 100। এভাবে আমরা বের করে নিতাম। তো ফর্মুলাটা একটু লিখি, নাম্বার অফ পিপল এমপ্লয়েড ওইটা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি সব সেম। বাকি সব সেম, প্লাস একই জিনিস এমপ্লয়েড। রেশিও বের করা যায়, রেশিও আর রেটটা না সিনোনিমস অ্যাকচুয়ালি, জাস্ট দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে রেটে আমরা পার্সেন্টেজে দেখাই, রেশিওটাতে কোনো ইউনিট হয়। ওকে, মানে আমি যদি আনএমপ্লয়মেন্ট রেশিও বলি, এটা তো আমরা বুঝবো যে এখানে মানে আনএমপ্লয়মেন্ট রেটই বের করছে, জাস্ট আমার এখানে কোনো ইউনিট থাকবে না।
এবং আরো একটু বলি, মানে ইউনিট না থাক, আমি জাস্ট যদি 100 দিয়ে মাল্টিপ্লাই না করতাম তাহলে রেশিওটা বের হয়ে যেত। তো 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে আমাকে বুঝতে সুবিধা, জান আমি যদি বলি বাংলাদেশে 10% পিপল আনএমপ্লয়েড, হুইচ মিনস 100 জনের মধ্যে 10 জন কাজ পাচ্ছে না, আমি এটা বুঝতে পারবো। কিন্তু যদি আমি বলি বাংলাদেশে 0.01% পিপল আনএমপ্লয়েড, তখন কিন্তু আপনি দেখে বুঝতে পারেন, কারণ 0.01 বলতে আসলে যেহেতু ইউনিট নেই, আমার দেখে কিন্তু বোঝা সম্ভব হবে না যেটা আসলে 10% বুঝিয়েছে। এই কারণে আমরা রেশিওটা না বের করে রেটটা বের করিনি, মানে 100 দিয়ে, মানে পার্সেন্টেজ আকারে এটা নেই। আচ্ছা, ফর্মুলা দুটো লিখে ফেলি। আনএমপ্লয়মেন্ট রেট এন্ড এমপ্লয়মেন্ট রেটের দুটো ফর্মুলা লিখে ফেলি। দুটোরই কিন্তু ফর্মুলা আমরা শিখে ফেললাম। লেবার ফোর্সটা ম্যাম বেশি ইম্পর্টেন্ট। হুম, আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড যে আমরা ইন্ডিকেটরটা পড়বো, দ্যাট ইজ হচ্ছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। আমরা এটা বের করব, লিখে ফেলি। ম্যাম এখানে যে লেবার ফোর্সের ব্যাপারটা আছে, এখানে কি ম্যাম এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড দুইজনের নাম্বারটাই দেয়া থাকবে? হ্যাঁ, আমরা এখনই ম্যাথ করব, সো হ্যাঁ কোনো একটা ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া থাকবে, না হলে আপনি করবেন কিভাবে? জি ম্যাম। ম্যাথসে তো আসবোই, তো ইনফরমেশন আমার কোনো না কোনো ভাবে দেওয়া থাকবে কিছু, যে ইনফরমেশন থেকে আমরা আসলে ম্যাথ করতে পারবো। ওকে, সেকেন্ড যে টার্মটা আমরা বের করবো, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। এটা খুব সোজা একটা জিনিস। এখানে যেটা বলছে আসলে আমাকে বের করতে, সেটা হচ্ছে যে পপুলেশনে কত পার্সেন্ট মানুষ জব পাচ্ছে, এটা আমরা বের করতে চেষ্টা করছি। ঠিক আছে, সো দ্যাটস এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। তো একইভাবে রেশিওটা বের করতে বললো আমাদের, তাহলে আমাদের হিসেব অনুযায়ী আমাদের এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করার কথা না, কিন্তু আমি বললাম যে আমাদের এই ম্যাক্রো বইটাতে রেট আর রেশিওটাকে একই জিনিস হিসেবে, সিনোনিমস হিসেবে ধরেছে। তো আমি এখানে কিন্তু যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা আপনার 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে সেম ফর্মুলা একই রকম হবে। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও যখন আমরা বের করতে যাব, রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই the total term, then the overall thing will be multiplied by 100। এভাবেই আমরা ফর্মুলাটা বের করব। তাহলে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, দেখি তো এখানে আসলে এমফাসাইজ করছে কিসের উপরে, যে কত, মানে পপুলেশনে কত পার্সেন্ট লোক জব পাচ্ছে, তাহলে নাম্বার অফ পিপল এমপ্লয়েড, দ্যাটস দ্য রিলেটেড টার্ম। তো এই কারণে আমরা নিউমেরিটরে বসালাম হচ্ছে নাম্বার অফ পিপল এমপ্লয়েড ডিভাইডেড বাই টোটাল টার্মটা কি। এবার দেখি, এখানে আপনার হয়তো মনে হতে পারে ম্যাডাম লেবার ফোর্স আসার কথা, কিন্তু দেখেন এখানে অলরেডি মেনশন করেছে এমপ্লয়মেন্ট টু পপুলেশন, অর্থাৎ এখানে কিন্তু লেবার ফোর্সের জায়গা থেকেও আসলে বলা হচ্ছে যে আমার পপুলেশনে কত পার্সেন্ট মানুষ জব পাচ্ছে, সেটা কিন্তু অলরেডি ইন্ডিকেট করা আছে। তো এখানে আমি আসলে তখন টোটাল টার্ম হিসেবে লেবার ফোর্স না নিয়ে ওয়ার্কিং এজ পপুলেশন নিলাম। কেন? কারণ দেখেন ওভারঅল পপুলেশনটা নিতে পারছে না, বিকজ ওভারঅল পপুলেশনের আমি কিন্তু ওভারঅল পপুলেশনটার থেকে এমপ্লয়েড আসলে পাই না, বা আনএমপ্লয়েড পাই না। আমি সেখান থেকে ওয়ার্কিং এজ থেকে অ্যাকচুয়ালি এমপ্লয়েড বা আনএমপ্লয়েড আসাটা শুরু করে। তো এই কারণে যখন আমি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও অর্থাৎ পপুলেশনটাকে রিলেট করতে চাচ্ছি, তখন আমি এখানে টোটাল টার্ম হিসেবে ওয়ার্কিং এজটাকে নিয়ে আসলাম। এগেন আই মেনশন, যেহেতু পপুলেশনের পুরো অংশটাকে আমি এমপ্লয়মেন্টের আন্ডারে কখনোই আনতে পারবো না, কারণ হচ্ছে একটা একটা এজ বার দেওয়া আছে, সো তারা অলরেডি বাদ। তো দেন যে ওয়ার্কিং এজ পপুলেশন আছে সেখান থেকে কিন্তু আমার লেবার ফোর্স বা নট ইন লেবার ফোর্স বা এমপ্লয়েড আনএমপ্লয়েড এই বিষয়গুলো হিসেবে আসে। তো যখন আমি এমপ্লয়মেন্ট টু পপুলেশন মানে ওভারঅল পপুলেশনটাকে ইন্ডিকেট করছে, সেটা যখন বের করতে যাচ্ছি, তখন আমি হচ্ছে ওয়ার্কিং টোটাল টার্ম হিসেবে ওয়ার্কিং এজ পপুলেশনটাকে নিয়ে আসলাম।
তো সেকেন্ড ফর্মুলা যেটা মানে সেকেন্ড ইন্ডিকেটর যেটা আমরা পড়ছি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, the formula will be look like this: the number of people employed divided by the working age population multiplied by 100. So দেখেন এটা ডেফিনেশনে কিন্তু দেওয়া আছে, বলেছে যে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও ইজ দ্য পার্সেন্টেজ অফ পিপল অফ ওয়ার্কিং এজ হু হ্যাভ জব, মানে যারা কাজ করছে এরকম বলছে। ফর্মুলাটা একটু লিখি। ওকে, আমাদের লাস্ট যে ফর্মুলাটা আমরা পড়বো দ্যাট ইজ লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। আচ্ছা, এটাতে যাওয়ার আগে একটু নিজেরা চিন্তা করে নিই, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, ঠিক আছে? তাহলে রিলেটেড টার্মটা কি হওয়া উচিত? ডেফিনেটলি লেবার ফোর্স। আর টোটাল টার্মটা কি হওয়া উচিত? লেবার ফোর্স যেখান থেকে আসে ওয়ার্কিং এজ পপুলেশন থেকে। আপনি আবারও বলতে পারেন কেন ম্যাডাম পপুলেশন আসলো না? কারণ পপুলেশনের পুরো অংশ তো আপনি লেবার ফোর্সে নিতে পারবেন না, একটা ভাগ করতেই হবে, সেখান থেকে আপনি লেবার ফোর্স আনতে পারবেন। তাহলে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট যখন বের করছি তখন ফর্মুলাটা কি একই রকম, যে রিলেটেড টার্ম will be divided by total term into 100. So এখানে রিলেটেড টার্ম হিসেবে আসলো লেবার ফোর্স, দেন এটাকে ডিভাইডেড করলাম হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে, আমি যে দেখেন স্পটলাইট দিয়ে দেখাচ্ছি ওয়ার্কিং এজ পপুলেশন, দেন মাল্টিপ্লাই বাই 100। এই ফর্মুলাটাও লিখি, তারপর আমরা এখন একটা ম্যাথ আমি বলবো, এটা আমাদের লিখতে হবে। তো লিখেছি ফর্মুলাটা। জি ম্যাম লিখেছি। তো এখন একটা ম্যাথ লেখেন, সেটা হচ্ছে লেখেন in July 2019, in July 2019, in July 2019, 2019 সালের জুলাই, in July 2019, একটু ওয়েট করো। Okay, so like in July 2019, the number of people employed 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 was the number of people employed was, আচ্ছা আমি এটা একটু লিখতেও থাকি কারণ আমি না হয় আবার ভুলে যাব। আমি কি বলছি, ইন জুলাই 2019, আমি একটু ওয়েট করেন, আমি আমার হোয়াইট বোর্ড ক্রিয়েট করে নিই। আচ্ছা কি বললাম, ইন জুলাই 2019, the number of people unemployed was ম্যাম এমপ্লয়েড বলেছিলেন। sorry, employed Right. was হুম। 153.69
The number of people employed was 153.69 million. তারপরে লেখেন the total labor force was 172.04 million. The total labor force was 172.04 million. And the working age population was 182 million. Now calculate unemployment rate, employment rate, labor force participation ratio, মানে যা যা বললাম, and employment to population ratio, চারটাই আমরা বের করব। আমরা তিনটা টার্ম শিখেছি, আর একটা নিজেরাই বের করতে পারবো। তো লেখেন now calculate unemployment rate, employment rate, labor force participation ratio and employment to population ratio। মানে এটা বাংলাদেশের বেসিস একটা হিসাব বলছি, অনেকটা বাংলাদেশের মতনই হিসাব। দেখেন 18 কোটি মানুষ ওয়ার্কিং এজের ভিতরে আছে, 18 কোটি সামথিং, তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে 17 কোটি সামথিং লেবার ফোর্স এর মধ্যে আছে। বাংলাদেশের বেসিস একটা হিসাব আমি বলছি, পপুলেশন সার্ভে অনেকটা এরকমই বলে বাংলাদেশের, সেই বেসিসে আমরা এখন এটা দেখবো যে বাংলাদেশের সিনারিওটা কেমন হয়। কি আবার বলছি নাও ক্যালকুলেট এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট, labor force participation ratio and employment to population ratio. মিস ফুল কোশ্চেনটা কি আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। In July 2019, the number of people employed was 153.69 million and the labor force was 172.04 million. If in that time the working age population was 182 million, now calculate the number of people employed, the number of people employment rate, unemployment rate, labor force participation ratio and employment to population ratio. আবার বলি, in July 2019 the number of people employed was 153.69 million, এই হিসেবটা এখানে দেওয়া আছে। The labor force was 172.04 million and the working age population was 182 million. Then বলেছে now calculate employment rate, unemployment rate, labor force participation ratio and employment to population ratio। এবং এটা বলেছে এটা বাংলাদেশের বেসিস আমি একটা ক্যালকুলেশন, মানে পপুলেশন সার্ভে যেরকম আমাদের, সেখান থেকে আমি একটা হিসাব এটা এখানে দিয়েছি। প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা বের করব। এখন আনএমপ্লয়মেন্ট রেটটা যখন আমরা বের করতে গেলাম, আচ্ছা আগে এমপ্লয়মেন্ট রেটটা বের করি। হয়তো মনে হতে পারে যে এমপ্লয়মেন্ট রেট বের করার জন্য সব ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে এমপ্লয়মেন্ট রেটটা বের করছি। তো এমপ্লয়মেন্ট রেট বের করতে হলে আমার ফর্মুলাটা কিরকম হবে? আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো উনি বলবেন। জান্নাতুল ফেরদৌস, আপনি বলেন যে আমি এমপ্লয়মেন্ট রেট যদি বের করতে যাই তাহলে আমার ফর্মুলাটা কেমন হবে? ম্যাম পারবো না। আচ্ছা, কে বলতে পারবেন এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলাটা? আমি বলবো। আমি পারবো ম্যাম। জাস্ট হ্যান্ড রেজ করেন, সেখান থেকে আমি যে কোনো একজনকে প্রশ্নটা করব।
আচ্ছা ইন্দ্রজিৎ বলেন ফর্মুলাটা কি হবে? ম্যাম এমপ্লয়মেন্ট নাকি আনএমপ্লয়মেন্ট? এমপ্লয়মেন্ট রেট, যেটা আমি যেখানে লিখছি। ওয়াও গ্রেট ম্যাম। ম্যাম আমি দ্য এমপ্লয়মেন্ট পপুলেশন রেশিও আর আনএমপ্লয়মেন্ট রেটটা নোট করছি, বাট আনফরচুনেটলি এমপ্লয়মেন্টটা নোট করতে পারি নাই ম্যাম, আচ্ছা ডিউ টু দ্য নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা দীপু বলেন কোনটা ম্যাম? এই যে এমপ্লয়মেন্ট রেটের ফর্মুলাটা কি হবে? ম্যাম নাম্বার অফ পিপল এমপ্লয়মেন্ট ডিভাইডেড বাই লেবার ফোর্স গুণন 100। আচ্ছা সো আমি এখানে একটা কমন ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যেটারই রেট বের করতে বলুক না কেন ওই টার্মটাকে হচ্ছে কি মানে ওটাকে আমরা রিলেটেড টার্ম ধরছি, ওটাকে আমরা দিয়ে টোটাল টার্ম দিয়ে ডিভাইডেড করবো, দেন এটা মাল্টিপ্লাই হবে 100 দিয়ে। সো আমরা যদি এমপ্লয়মেন্ট রেট বের করতে চাই এখানে এমপ্লয়মেন্টের সাথে রিলেটেড টার্মটা অবভিয়াসলি নাম্বার অফ পিপল এমপ্লয়েড, তো সেটাকে হচ্ছে গিয়ে আমরা ডিভাইডেড করব কি টোটাল টার্ম দিয়ে। টোটাল টার্মটা এখানে আসবে কি আসবে লেবার ফোর্স সেটা, এবং দেন ওভারঅল এই জিনিসটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে কি 100 দিয়ে। এটাই হচ্ছে আমার ফর্মুলা হওয়া উচিত, আমি সেটাই লিখলাম। এখানে মাল্টিপ্লাই বাই 100 ওটা দিতে হবে, তো আমি এটা 100 মাল্টিপ্লাই, এটা আমাদের ফর্মুলা। তো দেখেন এই সবগুলোর ভ্যালুই দেওয়া আছে, তো বসিয়ে ফেলে নাম্বার অফ পিপল এমপ্লয়েড ওয়াজ 153.69 মিলিয়ন ডিভাইডেড বাই দ্য লেবার ফোর্স, আমি এখানে লেবার লিখেছি, এটা লেবার ফোর্স হবে, divided by the labor force is 172.04 million, then overall term will be multiplied by 100, এভাবে আমরা পাবো। এটার অ্যান্সার কত আসছে আমাকে একটু বলেন। 89.3%. তো ম্যাম এখানে যদি 89 লেবার ফোর্স ডিরেক্ট দেয়া না থাকতো তখন তো আমরা এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড দুইটা যোগ করে বের এইখানেই তো এখন টুইস্ট আসবো। এবার এসে আনএমপ্লয়মেন্ট রেট বের করবো। তারপর আপনার প্রশ্নটা আবার একটু অন্যদেরও ক্লিয়ার করে দিব যারা হয়তো বুঝতে পারছে না। আচ্ছা মিস হ্যাঁ বলেন। মিস আমি ক্লাসে জয়েন করেছিলাম বাট আমি কিছু শুনি নাই আর কি, আমি মাত্র আসছি তো এজন্য লেবার ফোর্সটা কিভাবে বের করতে হবে এটা আমি বুঝতে আচ্ছা পারছি না। লেবার ফোর্সটা কি আমরা একটা টেবিলের মতো দেখেছি, তো ওখানে আমরা দেখেছি লেবার ফোর্সটা কি, লেবার ফোর্সটা হচ্ছে এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড এই দুইটা মানে লেবার ফোর্সকে এই দুটো অংশে ভাগ করে, এমপ্লয়েড আর আনএমপ্লয়েড এরকম। তো মানে এই দুটোকে যোগ করলে আমরা হচ্ছে লেবার ফোর্স পেয়ে থাকি। আচ্ছা আপনার সুবিধার জন্য আমরা একটু বই আরেকবার রিপিটেশনে যাই, এটা টেবিলটা আছে বইয়েও দেখতে পাবেন। বইয়ের পেজ নাম্বার বলছি 109 পেজে আছে, এই যে ফিগার 5.1, এখানে আমরা একটা লেবার ফোর্স সার্ভে মানে লেবার ফোর্স পপুলেশন সার্ভে যেটাকে সেটা দেখেছিলাম ইউএস ইকোনমির জন্য। তো সেখানে আমরা দেখেছিলাম পপুলেশনকে প্রথমে দুটা ভাগে ভাগ করে, ওয়ার্কিং এজ পপুলেশন আর হু আর নট ইন দ্য ওয়ার্কিং এজ পপুলেশন, তাদেরকে ইয়াং বা ইনস্টিটিউশনালাইজড বলছি। দেন ওয়ার্কিং এজ পপুলেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, লেবার ফোর্স এন্ড নট ইন লেবার ফোর্স। লেবার ফোর্স হচ্ছে কি যাতে কাজ করার উইলিংনেস আছে তারা লেবার ফোর্স, আর যাদের নাই তারা ওয়ার্কিং এজে থাকার পরও দে উইল নট বি ইন দ্য লেবার ফোর্স। দেন এই লেবার ফোর্স এর মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করি, যারা জব পাচ্ছে তারা এমপ্লয়েড, যারা পাচ্ছে না তারা আনএমপ্লয়েড। শেষ। তো ওইখান থেকে এই যে প্রান্তিক যেমন বললেন যে ম্যাডাম আমি যদি লেবার ফোর্স ধরেন এমপ্লয়েড আর আনএমপ্লয়েড দুটো সংখ্যায় দেওয়া থাকে তাহলে দুটোকে যোগ করলে আমরা লেবার ফোর্স পেয়ে থাকি, বললাম যে হ্যাঁ ওইভাবে পাওয়া যাবে, কিন্তু এখানে আমাদের অলরেডি এটা লাগবে, তো এটা একটু দেখে নিন। এখন দেখেন আমাকে আনএমপ্লয়মেন্ট রেট বের করতে হবে, তো আমরা এখানে একটা কমন ফর্মুলাতে গিয়েছি যে যখনই কিছু রেট বের করতে যাব আমাদের কমন ফর্মুলাটা হচ্ছে এরকম, যে জিনিসটা রেট বের করতে যাব ওটাকে হচ্ছে গিয়ে টোটাল টার্ম দিয়ে মানে ওই রিলেটেড টার্মটাকে টোটাল টার্ম দিয়ে ভাগ করলে 100 দিয়ে, দেন পুরোটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে রেটটা বের হয়ে আসে। তো যখন আমি আনএমপ্লয়মেন্ট রেট বের করতে যাচ্ছি মানে আনএমপ্লয়মেন্টের রিলেটেড টার্মটা কি, অবভিয়াসলি নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড। নাম্বার অফ তো নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড এটাকে আমার ডিভাইডেড করতে হবে কি এটা রিলেটেড টার্ম, এটা রিলেটেড টার্ম হচ্ছে গিয়ে কি লেবার ফোর্স, লেবার ফোর্স থেকে মানে সরি এটা টোটাল টার্ম দিত, টোটাল মানে এমপ্লয়েড আনএমপ্লয়েড আমি কোথা থেকে আসতেছি লেবার ফোর্স থেকে, তো এমপ্লয়েড আনএমপ্লয়েড পেলাম। তো
তাহলে লেবার ফোর্স দিয়ে আমি এটাকে কি করলাম, ভাগ করলাম। এটাকে আমি একটা সেন্টেন্সে নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি। তো এটাকে আমরা লেবার ফোর্স দিয়ে ভাগ করব, দেন যেটা হবে যে দেন ওভারঅল থিংটা 100 দিয়ে মাল্টিপ্লাই যাবে। এরকম একটা ফর্মুলা, এটার কমন ফর্মুলা। যে কোনো ক্ষেত্রে আমরা যদি রেট বের করতে চাই এই ফর্মুলা ইউজ করে, এটা শুধু ম্যাক্রো ইকোনমিক্স এ না, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, যে কোনো জায়গায় আমরা এইভাবে রেটটা বের করে নিতে পারবো। তো তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখন যখন আনএমপ্লয়মেন্ট রেট বের করতে যাচ্ছি, তাহলে আমার এখন নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড লাগবে। সমস্যা হচ্ছে গিয়ে এখানে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড দেওয়া নাই আমার ইনফরমেশনে। ম্যাম লেবার ফোর্স থেকে বাদ এমপ্লয়েডটা দিলেই হবে। তো এখন কিভাবে করব? এখন খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে লেবার ফোর্স তো আমার দেওয়া আছে এবং নাম্বার অফ পিপল এমপ্লয়েড আছে। তো লেবার ফোর্স বলতে আমরা কি বুঝি? দিস ইজ দ্য সাম অফ এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড। তো লেবার ফোর্স থেকে যখন এমপ্লয়েডটাকে বাদ দিয়ে দিব, তখনই হচ্ছে কি আমরা নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড পেয়ে যাবো। তো লেবার ফোর্সটা বলতে আমরা কি জানি? আমি একটু লিখেই দেখি। লেবার ফোর্স বলতে আমার হচ্ছে গিয়ে ইয়াটা নষ্ট হয়ে গেছিল, কিবোর্ডটা নষ্ট হয়ে গেছিল। এবার আমি নতুন কিবোর্ড, মানে আমার ল্যাপটপের যে অরিজিনাল কিবোর্ড ছিল সেটা বাদ দিয়ে নতুন একটা লাগাতে হয়েছে। এরপরে আমার এই টাইপিং এ খুব অসুবিধা হয়। আমি যে শর্টকাটে লিখছি। জি ম্যাম। ম্যাম ল্যাপটপের কিবোর্ড থেকে একরকম, আরেকটা ওইটা থেকে আরেকটা। সিরিয়াসলি আমার আরো টাচ প্যাড আমার এত প্রবলেম হয় এখন, মানে কাজই করে না। আচ্ছা, তো লেবার ফোর্স বলতে কি বুঝি? যে নাম্বার অফ পিপল এমপ্লয়েড প্লাস নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, দুইটাকে সাম করে পাবো। তো যেহেতু আনএমপ্লয়েড এর সংখ্যাটা জানি না, তাহলে লেবার ফোর্স থেকে আনএমপ্লয়মেন্টটাকে মাইনাস করে নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড আমরা পেয়ে যাব। তো সেটাই করলাম। তো করলে এটা মাইনাস করলে দেখেন তো কত আসে এখানে। ম্যাম আমার 18.35। 18.35। Then this is the number of people unemployed, যেটা আমরা লেবার ফোর্স থেকে এমপ্লয়মেন্টের সংখ্যাটা বাদ দিয়ে পেলাম। And then total labor force is 172.04 million. Then the overall thing will be multiplied by 100. এভাবে আমরা যাব। 10.6%। আচ্ছা, সো এটার অ্যান্সার কি আসছে? 10.6%। 10.6%। আচ্ছা, আমি অ্যান্সারটা প্রথমেই জানতাম যে এটার অ্যান্সার এটা হবে। কিভাবে বুঝলাম বলেন তো? বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট। না, খুব ইজি একটা ওয়ে আছে। ম্যাম এমপ্লয়মেন্ট যে ও পার্সেন্টেজটা ম্যাম 100 থেকে করে দিলে হয়। 89 বিয়োগ করে। ইয়েস, এক্স্যাক্টলি। দেখেন আমরা তো এখানে পার্সেন্টেজ আকারে বের করছি। এই যে দেখেন এখনই হিসাবটা চলে আসে যে কেন পার্সেন্টেজে দেখাই। পার্সেন্টেজ আকারে দেখাচ্ছি মানে 100% এর মধ্যে। তো অলরেডি আমি 100% এর মধ্যে 89.3% পেয়েছি কি এমপ্লয়েড। তাহলে বাকিটা কি অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট রেট। আমি চাইলে ওইভাবেও বের করতে পারতাম, কিন্তু যেটা প্রসেস সেটা আমি দেখায় আসলাম। তাহলে অলরেডি আমি জানি 89.3% হচ্ছে এমপ্লয়। তাহলে 10.6, এখন 6টা কেন হলো? কারণ হচ্ছে কি এটা তো রাউন্ড ফিগার না, মানে ওই যে পয়েন্ট একটা যোগ হয়ে যাবে। তো আমি তখন বুঝতে পারলাম যে 10.6% হবে হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট। দ্যাটস ইট। তো তাহলে বাংলাদেশের ওভারঅল সিনারিওটিকে আমি বলবো ভালো। বিকজ একটা দেশে যদি আনএমপ্লয়মেন্ট রেট 10% হয়, হুইচ মিনস 100 জনের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কাজ পাচ্ছে। 89% মানুষ, মানে 90 জনই কাজ পাচ্ছে, বা প্রতি 10 জনের মধ্যে 9 জনই কাজ পাচ্ছে, একজন কাজ পাচ্ছে না। তাহলে কি সিচুয়েশনটা ভালো বলবো না? জি ম্যাম। একটা ইন্ডিকেটর আমরা ভালো পেলাম, ওই যে আনএমপ্লয়মেন্ট রেট, যেটা আমরা অলরেডি আমাদের লেবার মার্কেট সার্ভে করলাম এবং আনএমপ্লয়মেন্ট রেটটা দেখলাম ভালো আসলো। এবার দেখি তো বাকি ইন্ডিকেটর গুলো কি বলে। পরের যেটা আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে গিয়ে আমরা পরেরটা বের করি হচ্ছে গিয়ে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। আচ্ছা না, আগে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটাই বের করি। আমি শর্টকাটে লিখছি, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটা আমরা এখন বের করব। তো এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বের করার জন্য একই রকম ফর্মুলা, ওই যে রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই টোটাল টার্ম দেন মাল্টিপ্লাই বাই 100। তো এই ফর্মুলা আমাদের বইয়ে দেওয়া আছে। তো এখান থেকে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওর রিলেটেড টার্মটা কি? নাম্বার অফ পিপল এমপ্লয়েড। তো এমপ্লয়েড কে আমরা
ডিভাইডেড করবো হচ্ছে টোটাল টার্ম দিয়ে। এখানে যখন আমরা এমপ্লয়েডটাকে পপুলেশনের সাথে রিলেশন দেখাতে যাচ্ছি তখন টোটাল টার্ম হিসেবে আমরা ওয়ার্কিং এজ পপুলেশনটাকে নিয়ে আসছি, কারণ পপুলেশনের এই ওয়ার্কিং এজ থেকে আমরা এমপ্লয়মেন্টটাকে আনতে পারি। তো আমরা এখানে এটা ডিভাইডেড হবে হচ্ছে কি ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে, ওয়ার্কিং এজ পপুলেশন দিয়ে ডিভাইডেড হবে, দেন এগেইন সেম থিং, দেন ওভারঅল টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। এভাবে আমরা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওটা বের করে নিতে পারি। তো সেটা করার জন্য আমরা একইভাবে, আমি একটু স্লো যাচ্ছি বিকজ আমার ক্লাসে অনেক স্টুডেন্ট এবং সবার আসলে ক্যাপাসিটি একরকম না, এই জন্য আমি একটু স্লোই যাচ্ছি যাতে আমরা সবাই ম্যাথস গুলো বুঝি। তো একইভাবে এমপ্লয়েড এখানে সংখ্যা হচ্ছে 153.69 মিলিয়ন, এটা আমাকে হিসেবে দেওয়া আছে। ওয়ার্কিং এজ পপুলেশন দেওয়া আছে 182 মিলিয়ন, দেন দ্য ওভারঅল থিং কি দিয়ে মাল্টিপ্লাই যাবে, 100 দিয়ে মাল্টিপ্লাই যাবে। সো দেখি তো অ্যান্সারটা কি আসে। 84.4%। আচ্ছা, এটার অ্যান্সার আসলে হচ্ছে গিয়ে 84.4%। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা আসলে জানতাম না, বাট আমি গেসটা করেছি কিভাবে একটু বলি। আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন 15 কোটি মানুষ হচ্ছে গিয়ে এমপ্লয়েড আর ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে 18 কোটি। তাহলে 15-18 রেশিওটা কেমন হচ্ছে, মনে হচ্ছে না যে 4 ভাগের 3 ভাগই এমপ্লয়েড? তার মানে আমার কাছে হিসাব ছিল 75%-এর উপরে পার্সেন্টেজটা আসবে। এখানে যখন আপনারা 75%-এর উপরে বললেন তখন আমার কাছে মনে হচ্ছে যে অ্যান্সারটা ঠিক আছে। বুঝছেন, আমি হিসাবটা করেছি এইভাবে। ওকে, লাস্ট টার্ম যেটা আমরা বের করব, আচ্ছা এটা প্রেডিকশনটা পরে করছি, আগে লাস্ট টার্মটা বের করে নিই। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। তো এটা বের করার জন্য এই সবগুলো ফর্মুলা আমাদের বইয়ে পাবো, যারা হচ্ছে গিয়ে পরে জয়েন করেছেন তারা বইয়ে ফর্মুলা গুলো দেখতে পারবেন। So labor force participation rate বের করার জন্য আমাদের একই রকম related term will be divided by total term, then it will be multiplied by 100. So labor force এর related termটা কি, labor force C। তো এখানে আমাদের labor force হচ্ছে 172.04 মিলিয়ন, and এটা related term হবে হচ্ছে total working age population, so 182। এটার পার্সেন্টেজটা দেখবেন যে 90 এর উপরে আসবে। দেন ওভারঅল টার্মটা 94.5%। এটা দেন ওভারঅল টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। এই যে যেহেতু দেখলাম 17 কোটি হচ্ছে গিয়ে আমার লেবার ফোর্স, 18 কোটি হচ্ছে ওয়ার্কিং এজ, তাহলে তো ডেফিনেটলি এটা 90% এর উপরে আসবে। আচ্ছা, সেটার অ্যান্সার কত আসলো? ম্যাম 94.5%। 94.5%। সো এখন দেখি বাংলাদেশের এখন দেখেন এখান থেকে আমরা খুব সুন্দর প্রেডিকশন করতে পারবো। কিভাবে প্রেডিকশন গুলো করছি দেখেন, খেয়াল করে দেখেন যে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা বেশ কম পেয়েছি। ফার্স্ট অফ অল 10%, যেটাকে আমি বলছিলাম যে 10% ওকে ধরা যাক। ইকোনমি আনএমপ্লয়মেন্ট রেটটা যখন 20 অ্যাবভ হয়ে যায় তখন এটাকে একটু এক্সট্রিম সিচুয়েশন ধরা হবে, 10% ইজ ওকে। দেন দেখেন এমপ্লয়মেন্টের পপুলেশন রেশিও, মানে ওভারঅল পপুলেশন বা ওয়ার্কিং এজের আসলে কত পার্সেন্ট মানুষ কাজ করছে, দেখলাম 84% মানুষ কাজ করছে, এটাও একটা পজিটিভ ইন্ডিকেটর। এবং এই পজিটিভ ইন্ডিকেটর হওয়ার রিজনটা কি, দেখা গেল বাংলাদেশের মানুষের কাজ করার উইলিংনেস অনেক বেশি। 94% মানুষ বা অলমোস্ট 95% মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে 95 জনই কাজ করতে ইচ্ছুক। বুঝতে পারছি? এই জি কারণেই ম্যাম। কিন্তু ওভারঅল ইন্ডিকেটর গুলো ভালো। এখন আপনি বলেন ম্যাডাম এত কিছু আমি কিভাবে বুঝবো? আপনার এত কিছু বোঝা লাগবে না, তাতে ম্যাথ করে বুঝবেন। এবং এগুলো আসলে ম্যাডাম আমার কাজ কি, এগুলোর কাজ হচ্ছে কি এগুলো দিয়ে আপনি যদি পলিসি মেকার হন সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন। যেমন আমি যদি বাংলাদেশের একটা পলিসি নিতে চাই, আমি লেবার মার্কেট ইন্ডিকেটর গুলো দেখবো, দেখে যখন দেখবো যে আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট পজিটিভ, তাহলে আমি এমন কোনো পলিসি নিব যেটাতে নিউ জব ক্রিয়েশন হয়, কারণ মানুষ কাজ করতে ইন্টারেস্টেড। বাংলাদেশের মানুষের তো সোশ্যাল সিকিউরিটি নেই, বাসায় বসে থাকতে ইন্টারেস্টেড না, তারা কাজ করতে ইন্টারেস্টেড। তাহলে আমার ওভারঅল সিনারিওটা ভালো আসবে, তাই না? তো আমি কাজ করতে যেহেতু মানুষ ইন্টারেস্টেড, তারপরে হচ্ছে গিয়ে ইনফরমেশনও পজিটিভ দিকে যেতে, তাহলে আমি সেই কাজে যাই, আমি সেই দিকে কিন্তু যাবো। তো এগুলার কাজগুলো হচ্ছে, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোর কাজগুলো হচ্ছে এই জায়গাটায়। এবং আমাদের পলিসি মেকাররা যখন কাজ করে লেবার মার্কেট নিয়ে, তখন হচ্ছে গিয়ে তারা কিন্তু ইন্ডিকেটর গুলো নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল আমি নিজেই, আমার দুইটা এরিয়া অফ ইন্টারেস্ট আছে, ইনশাআল্লাহ আমি পিএইচডি তেও যাবো এই দুটো বিষয়ের উপরে। একটা হচ্ছে লেবার ইকোনমিক্স, অ্যানাদার ওয়ান ইজ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স।
লেবার ইকোনমিক্স আপনাদের অফার হয় না, বাট ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অফার হয় মাঝে মধ্যে ওপেন ইলেক্টিভে। এই দুটো হচ্ছে আমার এরিয়া অফ ইন্টারেস্ট। তো আমি অলরেডি আমার এমফিল এর জন্য একটা টপিক সিলেক্ট করেছি হুইচ ইজ টোটালি রিলেটেড উইথ লেবার মার্কেট। এবং তখন কিন্তু এই ইন্ডিকেটর গুলো নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে যে কি অবস্থা, আমি কিন্তু চিন্তা করছি। তো এগুলো কিন্তু মেইনলি কাজে আসে, এটাই বলছি যে পলিসি মেকিং বলেন বা যখন ওই রিলেটেড টার্ম গুলো নিয়ে আমরা কাজ করতে যাবো, এই ইন্ডিকেটর গুলো আমাকে কিন্তু হেল্প করতে, ফাইন্ড আউট করতে দ্য অরিজিনাল ইন্ডিকেটর। তো এবার আবার আমরা বইয়ে চলে যাই। তাহলে আমরা লেবার মার্কেটের ইন্ডিকেটর গুলো সম্পর্কে জেনে গেলাম, এখানে একটা ম্যাথসও করলাম, এবং এখান থেকে কিন্তু এই যেটা বললাম যে একটা ম্যাথমেটিক্যাল পোর্শন কভার করেছে, এখান থেকে কিন্তু আমি কোশ্চেন করব, মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন করব। নাও লেটস মুভ টু দ্য লাস্ট পার্ট, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট। আমরা একটু আনএমপ্লয়মেন্টের কিছু ক্লাসিফিকেশন দেখবো, এখান থেকে আরো ক্লিয়ার হয়ে যাব যে why the students are not unemployed, or more specifically why they are not under the লেবার ফোর্স। আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে আসলে লেবার ফোর্সে আনছি না, রিজনটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারি। তো এখন যেহেতু আমাদের সবাই খাতা নিয়েই বসে আছে, খাতার উপরে একটা টাইটেল দিয়ে ফেলি, সেটা হচ্ছে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট বা ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট, এটা লেখা। ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট লিখে প্রথম যে টাইপটা আমরা লিখবো, দ্যাট ইজ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। The spelling is here, FRICTIONAL, frictional unemployment. The another name of frictional unemployment is search unemployment. আমি কিন্তু এটার জন্য কোনো স্লাইড শেয়ার করব না, সো লেকচারটা কালেক্ট না করলে পরবর্তীতে নিজেদেরই অসুবিধা হবে। আচ্ছা, the another name of frictional unemployment is search unemployment. Frictional unemployment means it's like sometimes we are looking for new job. Maybe we're getting monotonous to doing our previous job, or sometimes we get fired, or sometimes it's like we want to enter the labor market. So for example, for the fresh graduate, they are trying to entering in the labor market, and this is a continuous process in an economy. তো দেখা যাচ্ছে যে একটা ইকোনমিতে নিউ কামার যারা, মানে ফ্রেশ স্টুডেন্টরা, তারা সবসময় এরকম জবে আসতে চায়। আবার দেখা যায় যে কিছু মানুষ থাকে যারা ফায়ার হয়ে যাচ্ছে, তাদের জব লুজ করছে, তারা নতুন জবে সুইচ করে যেতে চায়। বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি যে কাজটা করছি, ইভেন আমি সে কাজটা করতে ইন্টারেস্টেড না, আমি নতুন করে হচ্ছে গিয়ে অন্য একটা কাজ করতে যেতে চাচ্ছি। তো এটার জন্য কিছু সময়ের জন্য আমি আনএমপ্লয়েড হয়ে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশন দেখা দিতে পারে। তো ওভারঅল এই জিনিসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তাহলে কি বুঝলাম, যে যখনই আপনি লেবার মার্কেটে এন্ট্রি নিতে যাচ্ছেন, এই সিচুয়েশনটাকে বলতে পারবো। বা আপনি হচ্ছেন গিয়ে জব মার্কেটে আছেন কিন্তু আপনার জন্য সুইটেবল জব পাচ্ছেন না, তখন আমি সেটাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে নিতে পারবো। বা আপনি একটা জবে আছেন, জবটা লুজ করে ফেলেছেন, নতুন করে আবার জব খুঁজছেন, এই জায়গাটাতে আমি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টে নিতে পারবো। তো ওভারঅল যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে দেখেন তো যে আপনি যখন একজন ফ্রেশ গ্রাজুয়েট, এটা তো আপনার জন্য খুব নর্মাল একটা বিষয় যে আপনি কিছু সময়ের জন্য জব মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। দেন জব মার্কেটে যখন এন্ট্রি নিয়ে নিবেন, দেন আপনি মার্কেটটাতে স্টেবল হবে। তো তার আগ পর্যন্ত তো আপনাকে আনএমপ্লয়েড আমি বলতে পারি না, এখানে কিন্তু সেটাই বুঝাচ্ছে। আবার দেখেন, এটা খুবই স্বাভাবিক বিষয়, কিছু মানুষ ইকোনমিতে থাকবে যারা তাদের কারেন্ট জব নিয়ে স্যাটিসফাইড হতে পারবে না, তাদের মনে হবে যে তাদের নিউ জব দরকার, বা তারা এই জবটা করে স্যাটিসফাইড না, নিউ জবে যেতে চাচ্ছে। এই সিচুয়েশন সবসময় থাকবে। তো সেখান থেকেও কিন্তু এই আনএমপ্লয়মেন্ট, মানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হতে পারে। কিছু মানুষ অবভিয়াসলি তাদের এমপ্লয়াররা তাদের উপরে স্যাটিসফাইড হবে না, সো তারা তাদের জবটা লুজ করতেই পারে, এরকম সিচুয়েশনে আসতে পারে। তো সেখান থেকেও কিন্তু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট একটা ইকোনমিতে থাকতে পারে। সো ফ্রিকশনাল মোর স্পেসিফিকলি, frictional unemployment is a natural process in an economy, and we took it as a positive indicator. এটা কিন্তু আমরা নেগেটিভ ইন্ডিকেটর হিসেবে ইভেন আমরা এটাকে নিয়ে থাকি না।
এবং আমরা যেটাকে বলছি যে ইটস এ পজিটিভ ইন্ডিকেটর, মানে একটা ইকোনমিতে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকবে, এটাই স্বাভাবিক, আমরা এইভাবে এটাকে ট্রিট করে থাকছি। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তার মানে তাহলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের একটা ইকোনমিতে যে আনএমপ্লয়মেন্ট রেট, এটাই অ্যাকচুয়ালি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের সমান হবে অনেক ক্ষেত্রে। বিকজ ওই যে বললাম যে ওই যে কিছু স্টুডেন্ট জব মার্কেটে আসার চেষ্টা করছে, বা আমি যেটাকে বলছিলাম যে ওভারঅল কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না। দেখেন সিচুয়েশন গুলো কিন্তু মোর এন্ড লেস রিলেটেড উইথ আওয়ার ডে টু ডে বেসিস ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো এটা কিন্তু আসলে আমাদের যেটাকে আমরা বলছিলাম যে আনএমপ্লয়মেন্টের যে ক্লাসিফিকেশন, এটা আমাদের একটা কমন প্রসেস হিসেবে এটাতে থাকে। তো এটাকে আমরা কিন্তু এই ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের সাথে এটাকে কম্পেয়ার করে নিতে পারি। এরপরে যে আনএমপ্লয়মেন্টটাতে যাব, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে, নামই বলে দিচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ এখানে স্ট্রাকচারাল কিছু একটা চেঞ্জেস আসবে। অনেক সময় কিছু ইকোনমিতে দেখবেন দেয়ার আর চেঞ্জেস ইন maybe in the job location, the preference of consumer, or there is a change in market structure. কনজিউমার অনেক সময় তাদের টেস্ট চেঞ্জ করে ফেলতে পারে। কনজিউমার মানে আমি আপনার মতো পার্সন যারা কিনা ডিমান্ড করছে প্রোডাক্টটা, তো আমাদের টেস্ট কোনো কারণে চেঞ্জ হতেই পারে, আমাদের প্রেফারেন্স কোনো কারণে চেঞ্জ হতেই পারে, আমাদের যেটাকে বলতে পারি যে আমরা কোনো কারণে মার্কেটের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তখন দেখা যাচ্ছে যে skilled people, they are losing their job. That situation is called structural unemployment. ফর এক্সাম্পল, আমাদের হয়তো এতটা ডিটেল মনে থাকার কথা নেই, ইভেন আমি ছোটবেলায় এটা দেখতাম, যেটা হচ্ছে তখন অফিসে একটা পজিশন থাকতো যেটাকে বলা হতো টাইপিস্ট, যাদের কাজ ছিল বিভিন্ন লেটার অ্যান্ড আদার্স বা যে অফিসিয়াল যে ডকুমেন্টস গুলো আছে, দেয়ার মেইন রেসপন্সিবিলিটি ইজ টু টাইপ দেম, দেন তারা কারেকশন দিত, এরকম তাদের রেসপন্সিবিলিটি গুলো এরকম ছিল। তো আস্তে আস্তে কিন্তু এই পজিশনটা ভ্যানিশ হয়ে গেছে, বিকজ there is wide use of Office Word or Excel or Google Drive, Google Form, Google Docs. So for those purposes, it becomes very easier for us to maintain the documents. We don't need another person to type instead of us, so that we have find out we don't need extra position for the typist part. But it doesn't mean those typists are unskilled or unprofessional, এরকম কিন্তু কিছুই ছিল না। They are professional, they are skilled, but because of the changes in market structure, they lose their job, আর কিছুই না। তো এই যে পজিশনটা হলো, একটা আনরেস্ট পজিশনের কারণে, বা আনরেস্ট না, মার্কেটের স্ট্রাকচারে একটা চেঞ্জেস এর কারণে, একটা নতুন টেকনোলজি ডেভেলপ করে এটার কারণে স্কিল যারা টাইপিস্ট ছিল, দে লুজ দেয়ার জব। তো এই যে পজিশনটাকে, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। সাপোজ ধরেন যেটা হয় যে স্টিল ইন্ডাস্ট্রিতে যেটা এখন হচ্ছে, বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, বা আমি মোর স্পেসিফিকলি বলতে পারি হেভি মেটাল ইন্ডাস্ট্রিতে, এইগুলোতে যেটা হচ্ছে যে এগুলো যেহেতু মানে মানে ব্রিক মানে ব্রিক না, মানে মেইন কথা হচ্ছে কি খুব হেভি টাইপের প্রোডাক্ট, এগুলো আসলে হিউম্যান আমরা যখন যদি এফোর্ট দিয়ে এগুলোকে মেক করতে চাই, ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর আস টু মেক দেম। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এদের সাবস্টিটিউট হিসেবে যদি আমি রোবট বা মেশিনারিজ নিয়ে আসি, ওগুলো দিয়ে এগুলো আসলে মেক করাটা বেশি ইজি। তো দেখা যাচ্ছে রোবট অ্যান্ড মেশিনারিজ দিয়ে আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট মেক করে থাকছি। তো যেটা হচ্ছে যে যিনি অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে কার প্রোডাকশনের সাথে যে মানুষটা রিলেটেড ছিল, সে যে আনএমপ্লয়েড তা কিন্তু না, বাট মার্কেটে একটা স্ট্রাকচারাল চেঞ্জেস এর কারণে সে কিন্তু আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। বা যিনি হচ্ছেন গিয়ে আপনার যেটাকে বলা যায় যে যিনি হচ্ছেন গিয়ে আপনার ইয়াতে ছিলেন, ওই স্টিল ইন্ডাস্ট্রিতে ছিলেন, হেভি মেটাল ইন্ডাস্ট্রিতে ছিলেন, ইট ডাজন্ট মিন যে উনিও আনএমপ্লয়েড, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের এই যে একটা চেঞ্জেস এর কারণে তিনি কিন্তু আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশন গুলোকে আমরা কিন্তু বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। অর্থাৎ আপনি আনস্কিলড না, বাট মার্কেটের স্ট্রাকচারে চেঞ্জেস এর কারণে বা কনজিউমার বিহেভিয়ারে চেঞ্জেস এর কারণে আমাদের কনজিউমারের অনেক সময় প্রেফারেন্স চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন একটা সময় মানে বাংলাদেশের স্ন্যাক্স টাইপের আইটেম বলতে আমরা কি বুঝতাম,
সিঙ্গারা, পুরি, সমোসা এগুলোই সেল হতো। এখন স্ন্যাক্স টাইপের আইটেম বলতে আমরা বুঝি পিৎজা, পাস্তা এগুলো। তো যারা সিঙ্গারা, পুরি, সমোসা বানাতো তারা যে আনস্কিলড, আনপ্রফেশনাল টাইপের পারসন তা কিন্তু না। বাট আমাদের প্রেফারেন্স চেঞ্জ হওয়ার কারণে তাদের ডিমান্ড ফল করেছে। এখন মানুষ শেফ হইতে চায়, কেউ হচ্ছে গিয়ে গলির দোকানে পুরি বানাইতে চায়, এটাই বোঝাতে চাচ্ছে। তো এই যে চেঞ্জেসটা আসলো স্ট্রাকচারের মধ্যে, এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এটার কারণে কিছু মানুষ জব লুজ করতে পারে। এই ধরনের আনএমপ্লয়মেন্টটাকে আমি বলবো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটা হচ্ছে একই রকম নাম থেকে বুঝবো, অর্থাৎ একটা সাইকেল ওয়াইজ আনএমপ্লয়মেন্ট হবে। দেখা যাবে যে কোনো একটা স্পেসিফিক জব সেক্টরে বা মার্কেটে একটা একটা সাইকেলে মানে একটা নির্দিষ্ট সময়ে কিছু মানুষ দেখা যাবে যে দে আর গেটিং আনএমপ্লয়েড। ওই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে বাংলাদেশের ডে লেবার যারা, স্পেশালি হু আর রিলেটেড উইথ দা আমি এটাকে কি বলবো, মানে যারা হচ্ছেন গিয়ে কিনা আপনার হারভেস্টের সাথে সরাসরি রিলেটেড, মানে ক্রপ হারভেস্ট করে নিয়ে আসে, এই ধরনের জব গুলো যারা করে, ওদের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা সিজন শেষ হওয়ার পরে ওরা কিছুদিনের জন্য আনএমপ্লয়েড হয়ে যায়। অর্থাৎ একটা সিজন শেষ হলে কিছুদিনের জন্য ওই ফিল্ডটাকে ফেলে রাখতে হয়। এটাই সিস্টেম, এগ্রি সিস্টেমটা এরকম। ওই ফিল্ডটাকে যতদিন ফেলে রাখতে হয় ততদিন ওরা কিন্তু আনএমপ্লয়েড হয়ে থাকে, তো কাজ থাকে না। এমন না যে ওরা কাজ আনস্কিল, একই কথা, ওরা স্কিল, বাট ওই সময়ের জন্য দেখা যাচ্ছে যে ওনারা কাজ পাচ্ছে না। তো এই যে একটা কিছু সময়ের জন্য মানে আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, এবং এটা একটা সাইকেল ধরেই হয়। অর্থাৎ যখনই ক্রপ গুলো হারভেস্ট করা হয় তারপরে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওরা কিছুদিনের জন্য জব লুজ করে ফেলে। এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার, যেটাকে বলা যায় যে স্ট্রাকচারাল সরি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটার আরেকটা এক্সাম্পল হতে পারে ব্রিকফিল্ড। ব্রিকফিল্ডে কিন্তু উইন্টার এবং আপনার রেইনি সিজনে কোনো কাজ থাকে না, কারণ ব্রিকফিল্ডের কাজ যেটা সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আপনার ব্রিকফিল্ডে ওই সময় যেটা রোদে শুকাতে হয় ব্রিক গুলোকে। তো দেখা যাচ্ছে রেইনি এন্ড উইন্টার সিজনে তো মানে আমার রোদই নাই, তো আমি কিভাবে আসলে রোদে এগুলোকে শুকাবো বা কাজ করবো, তখন হচ্ছে গিয়ে তারা তাদের জবটা লুজ করে। তো এই সিচুয়েশনটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে গিয়ে আপনার cyclical unemployment. The last type of unemployment is here, that is natural unemployment. Natural unemployment will occur when there will be two or more type of unemployment continuously happens in an economy. That situation is called natural unemployment. That means দুই বা দুইয়ের অধিক unemployment type of unemployment যখন একটা ইকোনমিতে থাকবে, অর্থাৎ ফ্রিকশনালও আছে, সাইক্লিক্যালও আছে, বা সাইক্লিক্যাল স্ট্রাকচারাল আছে, বা তিনটাই আছে। এই ধরনের সিচুয়েশন যখন হবে তখন আমি সেটাকে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলে থাকবো। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলে থাকবো, এবং ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের জন্য যেটা হবে যে আমার ওভারঅল মানে যেটাকে বলা যায় যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট যখন আমরা দেখবো তখন হচ্ছে গিয়ে এই মানে আমরা অনেক ক্ষেত্রে আসলে যেটাকে বলছিলাম যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের রেটে আসলে মানে ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেটের সমান, এই কারণে কারণ ন্যাচারালটা বলতেই বোঝায় যে এর মধ্যে গিয়ে ফ্রিকশনাল বা আদার্স গুলো থাকবে। তো দিস ইজ দ্য রিজন। এরপরে আসলে আনএমপ্লয়মেন্টটাকে আমরা, এরপরে আপনারা যে পোর্শনটা বই আছে এটা একটু নিজেরা গো থ্রু করতে পারেন ফার্দার স্টাডির জন্য, যে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়ে বা কমে কেন, এটার কিছু ইম্পর্টেন্ট রোল আছে। সেটা হতে পারে হচ্ছে গিয়ে এজ ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন, অর্থাৎ যদি এজ গ্রুপ মানে ওল্ড পিপল যদি বেড়ে যায়, বা ইয়াং পিপল যদি মানে ইয়াং মানে একদম বাচ্চা এরকমও যদি বেড়ে যায়, তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট ন্যাচারালি বাড়বে। বা স্ট্রাকচারাল চেঞ্জেস এর জন্য দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে যদি মার্কেটে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয় তখন হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়ে। রিয়েল ওয়েজ রেট, অর্থাৎ কোনো কারণে আপনি যে আর্ন করছেন সেটা যদি সাফিসিয়েন্ট না হয় তখন আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়ে। আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটাকে বলছিলাম ওই যে সোশ্যাল সিকিউরিটিজ বা আদার্স, এগুলোর আন্ডারে যখন আমরা অনেক ক্ষেত্রে চলে যাই তখন আসলে আমরা কাজ করতে ইন্টারেস্টেড হই না। এরকম সিচুয়েশনও আসলে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়তে থাকে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কিছু রিজন যেটার কারণে আমরা দেখবো যে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক হাই হবে। এখন হচ্ছে গিয়ে এতটুকুই থাকবে। এরপরে ম্যাম, যেটা আজকে করব, আমাদের আজকে আর একটা এক্সট্রা ক্লাস আছে,
আজকে 4:30টার সময় নিব। এটা হয়তো খুব বেশি হলে 1 hour 10 minutes এর ক্লাস হবে। আমি অ্যাটেন্ডেন্সটা ওই ক্লাস টাইমে কাউন্ট করবো, মানে রোল কল করবো ম্যানুয়ালি। আচ্ছা কোনো সমস্যা নাই, 2টার অ্যাটেন্ডেন্স পাবেন। তখন যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স নেবেন ওই সময় নেবে, এখন নিব না অ্যাটেন্ডেন্স। মিস জি বলেন। মিস আমার 5টা থেকে একটা ট্রেনিং আছে তো, এখন কি করবো তাহলে? আপনি ইয়া করে নিন, একটু সিআর এর সাথে কথা বলে যাতে আমাকে একটু মেনশন করে অ্যাটেন্ডেন্সের সময়। আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে Miss. আরেকটা কথা ছিল ম্যাম। জি স্যার। ম্যাম সিটির ব্যাপারে একটু বলে যান ম্যাম। সিটি ও আচ্ছা হ্যাঁ, যেহেতু সবাই আছেন আমাদের কিন্তু নেক্সট মানডে ক্লাসে সিটি, এবং সিটিটা হচ্ছে আজকে এই ক্লাস পর্যন্ত যা শেষ করলাম, মানে চ্যাপ্টার 4 ম্যাম পুরোটা। এই এবং ক্লাস পর্যন্ত কেন ম্যাম? আপনি তো হ্যাঁ বলেছিলেন ম্যাম এটা দিবেন না ম্যাম। Ma'am, Monday. ইনফ্লেশন রেট তো Chapter four পড়াচ্ছি না, ইনফ্লেশনটা অলরেডি বাদ দিয়ে দিচ্ছি। সো চ্যাপ্টার Ma'am, 5 এর তাহলে থাকে কি মাত্র আনএমপ্লয়মেন্ট রেট, ছোট পার্ট, সোজা। মিস কিসের উপরে থাকবে মিস? আচ্ছা এইটা হচ্ছে চ্যাপ্টার 4 আর হচ্ছে চ্যাপ্টার 5 এর আজকে যতটুকু শেষ করলাম, কারণ চ্যাপ্টার 5 এর বাকি অংশটা আমরা ফাইনালে পড়বো। আর আজকের বিকালে যে ক্লাসটা, ওটা যে টপিকটা পড়বো ওটা খুবই ইজি। আমি নিজেই অনেক টায়ার্ড, আমি আজকে আসলে এক্সট্রা ক্লাস নিতাম না, কিন্তু আমি দেখলাম যে আমি যে চ্যাপ্টারটা আসলে পড়াবো এটা এত ইজি, আমি চাইলেই এক্সট্রা ক্লাস নিতে পারি, এই কারণে এক্সট্রা ক্লাসটা নেওয়া। ম্যাম কোশ্চেন প্যাটার্ন কেমন হবে ম্যাম? এমসিকিউ অর আচ্ছা রিটেন? না না না, আমি এমসিকিউ কোশ্চেন করি না। যেহেতু ম্যাক্রো, ডেফিনেটলি কোশ্চেন সেমি ব্রড টাইপের হবে। এবং আবারও বলছি, এখন আমি একদমই ইয়াতে গিয়েছে, আমি আমার মতো কনসেপচুয়াল কোশ্চেন করি। সো আপনার অ্যান্সার আমি এক্সপেক্ট করি আপনি কনসেপচুয়াল অ্যান্সার দিবেন। কনসেপচুয়াল মিন্স হচ্ছে আপনি যা বুঝছেন বোঝা থেকে নিজে থেকে লিখবেন, দিস ইজ কল কনসেপচুয়াল অ্যান্সার। আমি নিজেই কোশ্চেনটা নিজের মতো করে বানাই না, মানে আমি নিজে কনসেপ্ট থেকে কোশ্চেনটা দিচ্ছি। তার মানে এটা গুগলেও আপনি খুঁজে পাবেন না, কোনো slideshare.com হাবিজাবি যেগুলা জায়গা আছে ওখান থেকে খুঁজে পাবেন না। ম্যাথ থাকবে না ম্যাম? হ্যাঁ ডেফিনেটলি ম্যাথ থাকবে, জি থাকবে, জি। কিন্তু রিটেন পোর্শন যেটা থাকবে সেগুলো ফুললি কনসেপচুয়াল। আর এটা আমি একদম ওপেন বুক এক্সামের মতো বলে দিচ্ছি, আমরা যে জিডিপির যে ম্যাথটা করেছি যেই টাইপের, এই ম্যাথ জি ডেফিনেটলি পরীক্ষায় থাকবে। মিস। ম্যাম কিন্তু কোশ্চেন গুলো এখানে চ্যালেঞ্জটাই হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে কি এটা একটা বড় ম্যাথ, এটা কমপ্লিট করাটা হচ্ছে চ্যালেঞ্জ। এবং এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে একটা স্টেপ আর একটা স্টেপের সাথে রিলেটেড, তো একটা স্টেপে ভুল করে ফেলে পুরো ওভারঅল জিনিসটা ভুল হয়ে যাবে। তো এটা বুঝে সুঝে আমরা কাজ করবো, তাহলে আর ভুলটা হবে না। মিস এই ম্যাথটা কত মার্কস থাকবে? আমি এটা ফাইনালে যখন দেই, ফাইনালে এটা সাধারণত আমি 10 মার্কস এর কোশ্চেন হিসেবে এটা দেই। আর আলহামদুলিল্লাহ। মিড টার্মে যদি দেই, মানে ফাইনাল বলতে যে এক্সামের কথা বলছি, এক্সামে যদি দিই তখন এটা 10 মার্কস এর কোশ্চেন হিসেবে দেই। এখন আপনাদের যখন আমি ক্লাস টেস্টে কোশ্চেনটা করি, এটা দেখা যায় কি 20 মার্কস এর কোশ্চেন করি, তো ওইটা হয়তো 10 মার্কস দেই, আর বাকি রিটেন পার্ট দিয়ে বাকি 10 মার্কস পাবো। 20 মার্কস দেওয়ার রিজন আছে, এটা কনভার্ট করতে আমার ইজি হয়। 10-এ কনভার্ট করতে হয় তো আপনাদের, এই জন্য এটাকে আমার কনভার্ট করতে ইজি হয়। সেহেতু সাধারণত আমি সবসময় বিবিএ তে আমি 20 মার্কস এর এক্সাম নিই। জি ম্যাম, সিটের কোশ্চেন গুলো সিটের মতোই যাতে হয় ম্যাম। 2টা সিটি দিয়েছি অন্য কোর্সে, মানে এমন কোশ্চেন করেছে মনে হচ্ছে ফাইনালের এক্সাম দিচ্ছি। মিস আমি কি হাতে লিখবো? আমি কোশ্চেনটা যেটা করবো হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, মানে একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলে আপলোড করে দিব। আমি যে কোনো ফর্মে আপনাদের কোশ্চেন অ্যান্সারটা একসেপ্ট করি, অ্যান্সার স্ক্রিপ্টে যে কোনো ফর্মে, অর্থাৎ আপনি হ্যান্ড রিটেনও দিতে পারেন, আপনি চাইলে ডক ফাইলে লিখেও দিতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলে লিখেও দিতে পারেন। আমি সবকিছু ফর্মে একসেপ্ট করি, কোনো কভার পেজ মেক করার কিছু দরকার নেই, জাস্ট অ্যান্সার স্ক্রিপ্টের উপরে নেম, আইডি এন্ড সিটি, ক্লাস টেস্ট, মানে যেদিন যেই ডেটে হবে সেই ডেটটা লিখতে হবে। আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস মেক শিওর করবেন, সেটা হচ্ছে আমার একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হলো যে অ্যান্সার অনেকগুলো পেজ হতে পারে, ধরুন 10টা পেজ হতে পারে, 10টা পেজ যাতে একটা ফাইলের মধ্যে কম্পাইল করা থাকে। আপনি যে 10টা পেজ আলাদা আলাদা করে আপলোড করেন, ইট ক্রিয়েটস ইরিটেশন, মানে তখন দেখা যায় যে আপনার খুব ইরিটেটিং লাগে। তো 10টা পেজ আলাদা আলাদা করে আপলোড করা কন্টিনিউটিটা আসলে মেনটেন হয় না। তো তখন ওইখান থেকে আসলে ওভারঅল মানে আমার নিজেরই পড়তে অসুবিধা হয়। তো সবগুলো পেজ হচ্ছে একটা ফাইলে যাতে কম্পাইল করে দেন এইভাবে। এখন এটা ইচ্ছা আপনার, আপনি পিডিএফ না করেও দিতে পারেন, আমার পিডিএফটা আমার জন্য ম্যান্ডেটরি না, আমি পড়তে পারলেই ইমেজগুলো এরকম করে। ম্যাম সিটিটা অন্য কোনো দিন নেওয়া যায় না? মানডেতে আমার আরেকটা সাবজেক্টে সিটি আছে। আমি লাস্ট ক্লাসে আমার সিটিটা ওয়েডনেসডে নিতে চেয়েছিলাম, মানে আজকে ক্লাসে নিতে চেয়েছিলাম,
আজকে শিডিউল পাইনি বলে নেক্সট ক্লাসে গিয়েছে, এরপরে আসলে চেঞ্জ করা পসিবল না, বিকজ মিড টার্ম চলে আসতেছে, তখন আপনাদের মিডের সাথে ক্লাস করে যাবে, মিডের আগে অবভিয়াসলি আমার একটা সিটি নিয়ে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিপারেশন নিতে থাকেন, আর আজকে বিকালে ক্লাসটা করেন, তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। মিস বিকালে হচ্ছে 4:30 থেকে? 4:30 থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। মাগরিবের আজানটা আসলে কখন দেয় আমি এক্স্যাক্টলি জানি না। তাহলে ফার্স্টে একটু মানে প্রথম থেকে যা যা পড়ানো হয়েছে যদি একটু ডিসকাস করা যায়, যদি সম্ভব হয়। ইনশাআল্লাহ ঠিক আছে, ওকে তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার বিকালে দেখা হবে। আল্লাহ হাফিজ মিস, আসসালামু আলাইকুম।